হাই এভরিওয়ান, ডে 4 সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিংয়ে সব্বাইকে স্বাগতম জানাই। আমরা গতকালকে আইপিসি টেকনিক শিখেছি, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স কোড, যেটি সাবকনশিয়াস মাইন্ডের সবচাইতে পাওয়ারফুল একটা টেকনিক্সের মধ্যে অন্যতম। আমরা আইপিসি টেকনিক্সটা প্রত্যেকটা দিন মিনিমাম 20 মিনিট প্র্যাকটিস করব। এটাকে যে যত বেশি প্র্যাকটিস করবে তার ব্রেন মাসেল পাওয়ার তত বাড়বে। এটা একটা ছাত্রকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি তৈরি করে দেয় এই আইপিসি টেকনিক্সটা। আজকে আমরা আরও ডিপার ক্লাসে ঢুকবো আস্তে আস্তে। আমরা ডে 1 থেকে ডে 3 পর্যন্ত অনেক টেকনিক্স আমরা করেছি। আমি চাইবো যে আমরা যা টেকনিক্স করেছি সেই টেকনিক্সের একটা লিস্ট আমরা করব এবং সেটা আমরা মাঝে মধ্যে দেখব, তাহলে ভুলবো না। ওকে, আমরা আজকের ক্লাসটা দেখি। তার আগে আমরা চাইবো যে সম্পূর্ণ ডিস্ট্রাকশন ফ্রি জায়গাতে আমরা বসেছি এবং 100% ফোকাস দিয়ে আজকের ক্লাসটা আমরা দেখছি। আমি যখন পেন এবং খাতা ব্যবহার করতে বলবো তখনই পেন আর খাতা ব্যবহার করব, আদারওয়াইজ আমরা 100% ফোকাস দেব এটাকে বোঝার। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আইসবার্গ আছে। এটা একটা সমুদ্রের উপরে ভাসমান একটা বরফের পিণ্ড। এই বরফের পিণ্ডটা ম্যাক্সিমাম দেখা যায় নর্থ পোলের দিকে বা সাউথ পোলের দিকে। আমরা যে বরফের পিণ্ডটা দেখতে পাচ্ছি সেটা কেবল 10 ভাগের 1 ভাগ, কিন্তু 9 ভাগ এর সমুদ্রের তলার দিকে থাকে, যেটা আমরা দেখতে পাই না। এবার আমি যদি আমাদের মাইন্ডের সাথে এটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি যে কনসাস মাইন্ড, যে মাইন্ডটা আমি প্রথমে বলেছিলাম, সেই কনসাস মাইন্ডটা ওপরের যে অংশটা আছে সেই অংশটা কেবল কনসাস মাইন্ড, তার ক্ষমতা মাত্র 5%। কিন্তু গভীরে ডিপারে যে মাইন্ডটা আছে সেটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ড, সেটা সমুদ্রের তলার দিকে থাকে, সেটা হলো সবচেয়ে পাওয়ারফুল মাইন্ড। আমি জাস্ট বরফের সাথে আমাদের মনটাকে আমি কম্পেয়ার করলাম। এবার যে কনসাস মাইন্ডটা, যে মাইন্ডটা নিয়ে আমরা সবসময় চলি, সেটা হলো কনসাস মাইন্ড। এবং এই কনসাস মাইন্ডটা আমাদের কি দিকে সাহায্য করে এবং কি কাজ করে। আমরা হয়তো 1 থেকে 3 দিনের মধ্যে কনসাস মাইন্ড সম্বন্ধে অনেকটা জেনেছি, কিন্তু আমি চাইবো যেহেতু আমরা আমাদের নিয়ে ডিপার না জানলে আমরা কখনো গ্রেটনেস হতে পারবো না। ডিপার মানে আমাদের নিজের মাইন্ডটা সম্বন্ধে জানতে হবে, আমরা কি করে ভাবছি, এবং যখনই আমাদের মাইন্ডে কি করে কাজ করে সেটা জেনে যাব, তখনই পড়াশোনাতে আমাদের প্রচুর হেল্প হবে। কনসাস মাইন্ড আমাদের উইল পাওয়ারকে বাড়িয়ে দেয়। উইল পাওয়ার মানে কাজ করার শক্তিটাকে বাড়িয়ে দেয়। আমরা অনেক সময় মনে করি ইয়েস আমাদের কাজ করতে হবে, খেলার সময় 2-1 সময় উইল পাওয়ারের প্রয়োজন হয়। ওকে, তো কনসাস মাইন্ডটা আমাদের উইল পাওয়ার সাহায্য করে। শর্ট টার্ম মেমোরি, আমরা এর আগে শর্ট টার্ম মেমোরি দেখেছি, যে মেমোরিটা আমরা যখন পড়াশোনা করছি বেশিক্ষণ ধরে রাখতে পারে না, বেশিক্ষণ মনে রাখতে পারে না, সেটা হলো শর্ট টার্ম মেমোরি। এই মেমোরিটাও কাজ আছে, আমরা আস্তে আস্তে জানতে পারবো যে শর্ট টার্ম মেমোরির কী কাজ হয়। লজিক্যাল থিঙ্কিং, যখন আমাদের মাথার মধ্যে সবসময় বিচার ঘোরে, চিন্তা ঘোরে, এবং ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে সেই চিন্তা আমাদের কোনো কাজেই আসে না, রাইট? তো এই যে চিন্তা আমরা সবসময় করছি, এটা আমাদের কনসাস মাইন্ড করায়। ক্রিটিক্যাল থিঙ্কিং মানে আমরা অনেক সময় চিন্তা করার পরে যে বিচারটা আমাদের আসে, সাধারণভাবে নর্মালি আমরা যে বিচারটা করি সেটা আমাদের লাইফে হেল্পফুল হয় না। ওকে, আমরা আনকনসিয়াসলি কিছু সিদ্ধান্ত নিয়ে নিই আমাদের লাইফে কোনো লজিক্যাল ছাড়াই। সেই সিদ্ধান্ত ম্যাক্সিমাম টাইম আমাদের লাইফের হেল্পফুল হয় না, সেগুলো কনসাস মাইন্ড করায়। এবারে যদি চলে আসি ডিপার যে মাইন্ডটা, যে ট্রেনিংটা আমরা করছি, এই ট্রেনিংটা সম্পূর্ণ সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং। এবং যেহেতু সাবকনশিয়াস মাইন্ড ট্রেনিং, তার জন্য সাবকনশিয়াস মাইন্ডটা স্ট্রং করতে হবে, পাওয়ারফুল করতে হবে, তখনই কিন্তু আমরা লাইফের
এক্সট্রিম ওয়েতে যেতে পারবো। এক্সট্রিম ওয়ে দ্যাট মিনস আমাদের ড্রিম আমরা অ্যাচিভ করতে পারবো। আমাদের হাইয়েস্ট যে গ্রোথ হতে পারে আমাদের লাইফে, সেই গ্রোথটা আমরা পেতে পারবো। আমাদের বিলিফ সিস্টেম কাজ করে, অর্থাৎ বিশ্বাস। ডিপার লেভেলে যে বিশ্বাস আমরা করি, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড থেকে আসে। আমরা ইমোশনালি কেমন, ইমোশন স্টেবলটা কেমন আছে, ইমোশন ইন্টেলিজেন্স আছে না ইমোশন আনস্টেবল আছে, সেটা কিন্তু সাবকনসিয়াস মাইন্ড ডিপেন্ড করে। আস্তে আস্তে আমরা আজকের ক্লাসে হয়তো ইমোশন ইন্টেলিজেন্সের কিছু পার্ট আমরা ডিসকাস করতে পারি। হ্যাবিটস, আমরা কেমন, আমাদের কিন্তু হ্যাবিটসই বলে দেয় আমরা কেমন বিচার করছি। আমাদের চলাফেরা, পড়াশুনো, এভরিথিং আমাদের একটা হ্যাবিট হয়ে রয়েছে। আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা কেমনভাবে চলছি, সমস্ত কিছু একটা হ্যাবিট হয়ে যায়। জার্মানিতে একটা প্রবাদ আছে যে 21 দিনে মানুষের হ্যাবিট চেঞ্জ করে। 21 দিন যদি তুমি কোনো হ্যাবিট নিজেকে চেঞ্জ করতে চাও, নিজেকে পরিবর্তন করতে চাও, তাহলে 21 দিন করো, সেটা অলরেডি পরিবর্তন হয়ে যাবে। আমাদের ভ্যালুসটা আমরা সাবকনসিয়াস মাইন্ড থেকে পাই। আমরা নিজেদেরকে কতটা গুরুত্ব দিই, সেই সমস্ত কিছু আমরা ডিপার যে মাইন্ডটা সাবকনসিয়াস মাইন্ড, সেখান থেকে পাই। ওকে? দেন প্রোঅ্যাক্টিভ রিঅ্যাকশন। যখন আমরা একটা ঘটনা আমাদের জীবনে ঘটে, সেটা আমাদের পড়াশোনাতে ঘটতে পারে বা লাইফের আরো অন্যান্য ডাইমেনশন থেকে ঘটতে পারে, তখনই আমরা কি রিঅ্যাকশন করি এবং সেটাকে কিভাবে নিই, সেই সিচুয়েশনটা সমস্ত কিছু কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ড থেকে আমরা পেয়ে থাকি। লং টার্ম মেমোরি, যখন আমাদের এখান থেকে 5 বছর আগের কোনো ঘটনা মনে থাকে বা মনে আছে, এমন যদি কোনো ঘটনা থাকে, সেই ঘটনাটা আমরা সাবকনসিয়াস মাইন্ডে ইনপুট করেছি এবং সেটা কি করে করেছি আমরা গতকালকে ভিডিওতে দেখেছি। কিছু ইমোশন দিক থেকে আমরা কানেক্ট হয়ে যাই এবং সেটা আমরা সাবকনসিয়াস মাইন্ডে ডাইরেক্ট ইনপুট করে দিই। ইমাজিনেশনস, যখন আমরা চোখ বন্ধ করে কোনো কিছুর কথা ভাবছি এবং সেই ছবিটা আমাদের মনের মধ্যে স্থান পাচ্ছে বা দেখতে পাচ্ছি, তার মানে বুঝতেই হবে সেই ছবিটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমরা কখনো না কখনো ইনস্টল করেছি এবং সেটা আমরা চোখ বন্ধ করে ভিজুয়ালাইজেশনের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি। লাস্ট অ্যান্ড মোস্ট পাওয়ারফুল, ইনটিউশন। ইনটিউশন একটা ডিপার সেন্স হয়। এটা আমরা একটা আলাদা ক্লাসের মধ্যে আমি নিয়ে আসি, কারণ ইনটিউশনটা শর্টকাটে আমরা বুঝতে পারবো না। এটা একটা ডিপার এনার্জি যেটা আমাদের মধ্যে প্রবেশ করে। সাপোজ গতকালকে একটা কোশ্চেন ছিল যে এনার্জি আমরা কোথা থেকে পাই। ওয়েল, আমরা হয়তো অনেকবার অনেকটা কমেন্টে লিখেছি, অনেক সময় আমরা ভেবেছি যে আমরা এনার্জি কোথা থেকে পাই। আজকে উত্তরটা হলো, আমরা এনার্জি কোনো খাদ্য থেকে পাই না। আমরা এনার্জি পাই মেডিটেশনস থেকে, ইয়েস, ধ্যান থেকে। আমরা এনার্জি পাই ঘুম থেকে এবং আমরা এনার্জি পাই সাইলেন্ট থাকলে। এই 3টি ভাবে আমরা এনার্জি পাই এবং ইনটিউশন হচ্ছে হায়ার এনার্জি। সাবকনসিয়াস মাইন্ড ওই ইনটিউশনটা ক্যাচ করে। সাপোজ আমরা এনার্জি কোথা থেকে পাচ্ছি, এনার্জি কসমিক এনার্জি থেকে পাচ্ছি, অর্থাৎ কসমিক ওয়ার্ল্ড থেকে আমরা এনার্জি পাই। এবং কসমিক ওয়ার্ল্ড মানে কি? কসমিক ওয়ার্ল্ড মানে ইউনিভার্সাল এনার্জি। এটাকে যদি আমি একটু এক্সপ্লেন করি তাহলে বুঝতে পারবো, আমরা হচ্ছে সান ডাস্ট। কসমিক এনার্জি আমাদের শরীরের প্রবেশ করে এবং যখন হায়ার এনার্জি, সেই এনার্জি আমাদের মধ্যে প্রবেশ করে, তখন আমাদের ইনটিউশন রূপী আমরা সেই এনার্জিটা গ্রহণ করি। তখন আমাদের জীবনে অসাধারণ এবং অসাধারণ ঘটনা ঘটে। আমরা আজকে যত রিচেস্ট পারসন দেখতে পাই, আমরা যত আজকে হায়ার ফিলোজফার পারসন দেখতে পাই, তারা সকলেই ইনটিউশনস কোথাও না কোথাও থেকে পেয়েছিল। এবং এই ইনটিউশন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, আমাকে 6 নম্বর দিনে কোশ্চেন করতে পারো। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা গাছ এবং নিচে একটা বড় গাছ। আমরা ওই যে উপরে যে ছোট গাছটা দেখতে পাচ্ছি, এটা হলো কনসাস মাইন্ড। ইয়েস, এটা হলো কনসাস মাইন্ড আর নিচে হলো সাবকনসিয়াস মাইন্ড। উপরে যে কনসাস মাইন্ড আমরা দেখতে পেয়েছি বরফ রূপে এবং এর ক্ষমতা মাত্র 5% এবং নিচের যেটা আমরা দেখতে পাচ্ছি এর ক্ষমতা 95%। নেক্সট, নেভার স্টপ লার্নিং অ্যান্ড রিডিং। হোয়েন এ পারসন স্টপ রিডিং, হি অ্যান্ড শি স্টার্ট ডাইং। ইয়েস, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা কখনো শিক্ষা যে নিচ্ছি এটা বন্ধ করব না। অনেক সময় অনেকে বলে যে পড়াশুনো আমি কমপ্লিট করেছি, কলেজ কমপ্লিট হয়ে গেছে, আমার পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হয় সেই ব্যক্তি তখনই মৃত হয়ে গেছে। নেভার স্টপ রিডিং, নেভার স্টপ স্টাডিং,
নেভার স্টপ লার্নিং। ওকে, তো এই জিনিসটা আমরা দেখব। And now I just come to the next point because this is the most important thing in our entire life. আমাদের সারা জীবনে এই জিনিসটা জানতে হবে, কারণ এই জিনিসটা আমার মনে হয় সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা লার্নিং নিচ্ছি, কিন্তু লার্নিং কোথা থেকে কি লার্নিং নিচ্ছি সেটা দেখা উচিত। আমরা তো স্কুলে যাচ্ছি, স্কুল থেকে কিছু লজিক্যাল ইনফরমেশনস, একাডেমিক লার্নিং, সেটা আমাদের মাইন্ডে আমরা স্টোর করছি। পরবর্তীকালে কিন্তু স্কুলের যে লার্নিংটা আছে সেই লার্নিংটা আমাদের কোনো কাজেই আসে না। আমাদের লাইফ স্কিল শিখতে হবে। লাইফে চলতে গেলে কিছু কিছু ডাইমেনশন আছে, হেলথ, ফিটনেস, প্রসপারিটি, পিস এবং হ্যাপিনেস। এই যে চারটে জিনিস আছে, এই চারটে জিনিস আলাদাভাবে শিখতে হবে। এটা হচ্ছে আমাদের লাইফ লং লার্নিংয়ের একটা পার্ট। তো আমরা লার্নিং কোথা থেকে পাচ্ছি? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। ফার্স্ট অফ অল, প্যারেন্টস অ্যান্ড চাইল্ড। পিতামাতা থেকে আমরা কি শিখি? প্যারেন্টস আর দ্য মোস্ট রেসপন্সিবল সিটিজেন ইন দ্য আর্থ। ইয়েস, পৃথিবীর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল নাগরিক যদি কেউ থাকে, তারা হলো পিতামাতা। কারণ পিতামাতা তারা একটা নেক্সট জেনারেশনস, একটা মডার্ন জেনারেশন তৈরি করে। যদি পিতামাতার কিছু কোয়ালিটি ডেভেলপ না হয়, গ্রেট চাইল্ড পরবর্তীকালে আসে না। গ্রেট হিউম্যান বিং আসে একমাত্র গ্রেট প্যারেন্টস থেকে। ওয়েল, আমরা প্যারেন্টস থেকে কি কি পাচ্ছি আমাদের লাইফে? আমরা প্যারেন্টস থেকে পাচ্ছি লাভ, ইয়েস, কেয়ার, ফেথ, অনেস্টি, অবিডিয়েন্স, সেলফ স্টিম অ্যান্ড লিডারশিপ। এই কোয়ালিটি কিন্তু আমরা অন্য জায়গা থেকে পাই না। আমরা কোনো টিচার্স থেকে পাই না, আমরা কোনো প্রফেসর থেকে পাই না, কোনো ফ্রেন্ড থেকে পাই না। এই কোয়ালিটি স্টার্ট হয় আমাদের জীবনের শুরু থেকে, এবং এই কোয়ালিটি সম্পূর্ণ আমরা পাই প্যারেন্টস থেকে। নেক্সট দেখি টিচার। টিচার আমাদের কি শেখায়? যখন আমরা 6 থেকে 7 বছর বয়সে স্কুলে প্রবেশ করি, তখন আমাদের মধ্যে কিছু ভ্যালু ক্রিয়েট হয়, কিছু সিস্টেম আমরা ক্রিয়েট করি। আমরা তখন আস্তে আস্তে লার্নিং মোডে চলে যাই, এবং আগে থেকে আমরা দেখেছিলাম যে প্যারেন্টস থেকে লাভ, কেয়ার, ফেথ, অনেস্ট, অবিডিয়েন্স, সেলফ এস্টিম অ্যান্ড লিডারশিপ, এই কোয়ালিটি আমরা ডেভেলপ করেছি। যখন এই কোয়ালিটি ডেভেলপ হয়ে গেছে, তখন টিচার্স থেকে আমরা প্রাইমারি স্কুল হোক বা হাই স্কুল হোক, আমরা টিচার থেকে ডিসিপ্লিন, ক্যারেক্টার, ইন্টিগ্রিটি, রেজিস্ট্যান্স অ্যান্ড প্যাট্রিয়টিজমটা শিখি। এই সম্বন্ধে আমি ডিটেলসে যাচ্ছি না, আমরা জানি যে এর মানে কি হয়। আর ডিটেলসে গেলে আজকের ক্লাসটা অনেক লং হয়ে যাবে, কারণ এর পরে আর অনেক টেকনিক্স আমরা প্রোভাইড করব। যেহেতু 6 দিনের ক্লাস, এবং 6 দিনে আমি চাইবো যে ম্যাক্সিমাম আমরা বেনিফিটটা এখান থেকে নিতে পারি। প্রফেসর অ্যান্ড ইয়ুথ, যখন আমরা স্কুল কমপ্লিট করে দিয়েছি, তারপরে যখন আমরা কলেজে যাচ্ছি, আমরা ইউনিভার্সিটিতে যাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে যাচ্ছি, তখন সেখান থেকে কি কি আমাদের মধ্যে ডেভেলপ করি? অ্যাটিটিউড, ডাইরেকশন, ডিটারমিনেশন, গোল সেটিং, নেশন বিল্ডিং। এবার সাপোজ একটা ছাত্র, সে কোনোদিন স্কুলেই যায়নি, সে জাস্ট তার প্যারেন্টস তাদেরকে শিক্ষা দিয়েছে, তার মধ্যে কিন্তু এই ক্যারেক্টার ডেভেলপ হবে না, ডিসিপ্লিন ক্যারেক্টার ডেভেলপ হবে না, ক্যারেক্টার আলাদাভাবে ডেভেলপ হবে না, ইন্টিগ্রিটি ডেভেলপ হবে না, রেজিস্ট্যান্স ডেভেলপ হবে না, পেট্রিস্টিক ডেভেলপ হবে না। ইয়েস, যদি সে কলেজ কমপ্লিট করে আর পড়াশোনা না করে, তার মধ্যে কিছু কোয়ালিটি পরবর্তীকালে ডেভেলপ করতে পারবে না। সেটা কি? অ্যাটিটিউড, ডাইরেকশন, ডিটারমিনেশনস, গোল সেটিং অ্যান্ড নেশন বিল্ডিং। এই কোয়ালিটি কিন্তু ডেভেলপ করতে হবে। একটা মানুষের সবচাইতে পাওয়ারফুল যে জিনিসটা থাকে, সেটা হচ্ছে অ্যাটিটিউড। তার অ্যাটিটিউডই বলে দেয় ফিউচারে সে কত সাকসেসফুল হতে পারবে এবং হতে পারবে না, রাইট? এবং গুরু অ্যান্ড মেন্টরস। I am the mentor, so I can specify provided this information is more broad way, okay, and I can explain more authenticity for this slide. And this is the most slide, you can screenshot this slide, because you know what, the mentor is provided the 99% role in our life, and we don't know eventually roles of mentor. We can understand the parents can মেন্টরস এবং গুরু আমাদের জীবনে কতটা হেল্পফুল হয়। মেন্টর আমাদেরকে মানবতা শেখায়, হিউম্যানিটি শেখায়, মানুষত্ব শেখায়, যেটা এখনকার সময় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। মেন্টর একটা মানুষকে সফল হওয়াতে শেখায়, মেন্টর একটা মানুষকে হ্যাপিনেস হওয়াতে শেখায়, শান্তি পাওয়া শেখায়, প্রসপারিটি, জীবনে হাইস্ট যে গ্রোথ হয় সেই গ্রোথটা পাওয়াতে শেখায়, উইজডম, শিক্ষার যে মূল বিষয়টা সেই বিষয়টা শেখায়, এবং এক্সিলেন্স হওয়াতে শেখায়। আমরা আগে অনেকটা দেখেছি যে প্যারেন্টস কি আমাদের শেখাচ্ছে,
শুরু থেকে টিচার্স কি শেখাচ্ছে, প্রফেসর কি শেখাচ্ছে, কিন্তু মেন্টর হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল জিনিস একটা হিউম্যানিটি। এবং আমরা দেখেছি যে মানুষ তার মেন্টর খুঁজেই পায় না সারাটা জীবনে, এবং যেহেতু মেন্টর খুঁজে পায় না তার জন্য এইগুলো শেখাই হয় না, সে সাকসেসফুল হয়ে উঠতে পারে না, সে হ্যাপিনেস হয়ে উঠতে পারে না। যখন একটা মানুষ সে তার 50 থেকে 60 বছর পেরিয়ে যায়, তারপরে তার জীবনে কিছু মিসিং থাকে, কিছু রিগ্রেট সে ফিল করে, কারণ সে তার লাইফটা তার মতন করে কোথাও না কোথাও মিস্টেক করেছে, এবং সেই মিস্টেকটা তার এখনো যন্ত্রণা দিয়ে যায়। সো একটা মেন্টর যদি শুরু থেকেই কেউ পেয়ে যায়, একটা গ্রেট মেন্টর, আমি মেন্টর সাধারণ যে কেউকে বলবো না, কারণ একটা মেন্টর হতে আমাদের জীবনের সফলতা আমরা অনায়াসে বুঝতে পারি। এই যে 4টে কোয়ালিটি বলেছিলাম, যে 4টে কোয়ালিটি নিয়ে আমরা একদম লাস্টের দিন আমি কিছু ডিপার শেয়ার করব, এবং আমি চাইবো যে লাস্টের দিন আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবো, কারণ লাস্টের দিনে ভিডিওটা একটা অসাধারণ ভিডিও হবে। I am the student growth coach mentor, so I can provide it to you the humanity, the success, happiness, peace, prosperity, wisdom, and the last but not the least is excellences. Yes, I can provide it to you all of this important ingredient and character, and you embrace all of the characters and apply in your lives. এখান থেকে 2000 বছর আগে যখন আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা চলতো, তখনকার সময় গুরুরা কিছু কিছু টেকনিক আবিষ্কার করেছিল। সেই সময় এটা হলো সবচাইতে পাওয়ারফুল একটা টেকনিক, শ্রীযন্ত্র। এই টেকনিকটা, এই শ্রীযন্ত্রটা আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করব। এটা আমরা একটা প্রিন্ট করব, এটা স্ক্রিনশট করে নিই, আমরা আমাদের পড়াশুনো যে ঘরে করছি, আমরা পড়াশুনোর রুম যেটা আছে সেই রুমের টেবিলের সামনে এটাকে আটকে দেব। যখন আমরা পড়াশোনা করছি তার আগের মুহূর্ত আমরা একটা টেকনিক্স শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন স্টুডেন্ট মেডিটেশনস। এই টেকনিকটা বদলে আমরা এটাও করতে পারি, শ্রীযন্ত্রকে আমরা দেখব 2 থেকে 3 মিনিট। দেখার সময় আমরা আমাদের চোখ বন্ধ করব না, যতক্ষণ চোখ খুলে রাখতে পারি আমরা শ্রীযন্ত্রকে দেখতে থাকবো। মাঝখানের একটা বিন্দু আছে, এই বিন্দুর দিকে তাকাবো, এবং যখন 2 থেকে 3 মিনিট আমি এটাকে দেখব, তারপরে যতক্ষণ আমরা দেখতে পাচ্ছি দেখব, আর যখন দেখতে পাচ্ছি না আমরা আস্তে আস্তে চোখটা বন্ধ করব। আমাদের মাইন্ডে অনেক রকম ছবি আমরা দেখতে পাবো, ত্রিভুজ, চতুর্ভুজ, ওকে, এবং এই ছবিটা আমরা জাস্ট দেখতে থাকবো। এটা কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের একটা কনসেন্ট্রেশন পাওয়ার ডেভেলপমেন্ট টুলস। এই টুলসটা কিন্তু আমরা প্রত্যেক দিন 6 থেকে 7 বার প্র্যাকটিস করব। এটা পড়াশোনার আগে তো মাস্ট দেখতে হবে, প্লাস যখন আমরা ফ্রি হচ্ছি তখন দেখব, যখন আমাদের মনে হচ্ছে যে আমাদের স্ট্রেস চলে আসছে আমাদের লাইফে, কিছু ঠিকঠাক চলছে না, তখনও কিন্তু এটা আমরা দেখতে পারবো, কারণ এটা দেখলে আমাদের মাইন্ডের যে কোর যেটা, সেটা আমরা ডেভেলপ করতে পারি, কোরের যে ভ্যালুটা সেটা আমরা ডেভেলপ করতে পারি। এনশিয়ান্ট টেকনিক, এই টেকনিকটা আমরা প্রত্যেকটা দিন ইউজ করব। শ্রীযন্ত্রটা আমরা দেয়ালে আটকাচ্ছি, কতটা হাইটে হবে, আমাদের মাথার যে হাইট, আমরা মাথা কেউ 5 ফুট, 5 ফুট 2 ইঞ্চি, 3 ইঞ্চি, সেই হিসেবে আমরা দেয়ালে আটকাবো এবং একদম সামনে দাঁড়িয়ে এটাকে দেখতে থাকবো। চোখ ব্লিঙ্কিং করলে চলবে না, যত সম্ভব চোখটা খুলে রাখতে হবে, এবং যতক্ষণ আমরা পাচ্ছি এটাকে দেখতে থাকবো। তারপরে চোখ বন্ধ করে আমরা একটা এসেন্সটা, যে এটা দেখার যে এসেন্সটা সেটা দেখবো। চোখ বন্ধ করে আমরা অনেক সময় আমাদের মাইন্ডে অনেক অনেক ছবি আসবে, সেগুলো দেখতে থাকবো। 2 থেকে 3 মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে। তারপরে আস্তে আস্তে চোখটা খুলে বাইরের লাইটের সাথে অ্যাডজাস্ট হয়ে আমরা পড়া শুরু করতে পারি। এবং যখন এই 2-3 মিনিট আমরা দেখছি, আমাদের মাইন্ডের 80 বিলিয়ন সেল আস্তে আস্তে খুব পাওয়ারফুল হয়ে ওঠে এবং খুব রিল্যাক্স আমরা ফিল করি। পাওয়ারফুল এবং রিল্যাক্স বোথ একসাথে হয় শ্রীযন্ত্র দেখলে। আমরা সারাদিন পড়াশোনা করার পরেও কেন আমাদের ব্রেন সেই পড়া মনে রাখতে পারে না? কিছু সিস্টেম জানতে হবে আমাদের ব্রেন সম্বন্ধে। আমি হয়তো আগে বলেছি, আমাদের সাবকনশিয়াস মাইন্ড কখনো ঘুমায় না, কিন্তু কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়ে। আমরা যখন পড়াশোনা করছি, আমরা যখন কাজ করছি, টিভি দেখছি, অর্থাৎ সর্বদা কনসিয়াস মাইন্ডে কাজ করি। কিন্তু যখন ঘুমিয়ে পড়ি তখন কনসিয়াস মাইন্ডও ঘুমিয়ে পড়ে, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড কখনো ঘুমায় না। সে সারাদিনও জেগে থাকে, সারা রাতও জেগে থাকে, এবং ব্যাকগ্রাউন্ডে সে কিছু কাজ করে। সেই কাজটা আমরা শেয়ার করব
তার আগে আমি বলি, আমরা গরু সবাই দেখেছি, গরু ঘাস খাচ্ছে, বিচলি খাচ্ছে, কিন্তু সে কিন্তু সঙ্গে সঙ্গে এটাকে হজম করে না। কারণ গরুর পেটে 4টি চেম্বার থাকে। একটা চেম্বার হচ্ছে পার্মানেন্ট চেম্বার, আর 3টে চেম্বার হচ্ছে টেম্পোরারি চেম্বার। গরু যখন কিছু খাচ্ছে তার টেম্পোরারি চেম্বারে পেটের মধ্যে সেগুলো গিয়ে স্টোর করছে। যখন গরু রিল্যাক্স করে তখন সেই টেম্পোরারি চেম্বার থেকে বাইরে বের করে গরু জাবল কাটে। আমরা অনেক সময় এটাকে দেখেছি। একই কাজ আমাদের ব্রেন করে, আমাদের সাবকনসিয়াস মাইন্ড একই কাজ করে। আমরা সারা দিনে যা কাজ করছি সেই কাজটা সাবকনসিয়াস মাইন্ড আমাদের ঘুমানোর সময় আমাদের ব্যাকগ্রাউন্ডে সেই কাজটা করছে। অর্থাৎ যখন আমরা ঘুমিয়ে পড়ছি আমাদের ঘুমানোর ব্যাকগ্রাউন্ডে সেই কাজটা করছে সারাদিনে যা যা করেছি। এবার আমরা যদি সারাদিনে পড়াশোনা করি সেই পড়াটা ব্যাকগ্রাউন্ডে কেন চলে না, রাইট? আমারও ছিল, আমরা সারাদিনে পড়াশোনা করছি কিন্তু সেই পড়াটা ব্যাকগ্রাউন্ডে কেন চলে না, সাবকনসিয়াস মাইন্ড কেন আমাদেরকে দেখায় না? তার বেসিক একটা কারণ আছে। এই কোশ্চেনটা আমারও ছিল, আশা করি আপনারও সেই কোশ্চেনটা আছে। তার কারণ হচ্ছে সন্ধ্যা 6টা থেকে রাত্রে 12টা, অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে অবধি আমরা যে কাজগুলো করি সেই কাজ কেবল সাবকনসিয়াস মাইন্ড মনে রাখে। আর সারাদিনে অর্থাৎ ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সন্ধ্যা 6টা অবধি আমরা যে কাজটা করেছি সেই কাজ সাবকনসিয়াস মাইন্ড মনে রাখতে পারে না। এবার যদি আমরা একটু স্ক্রিনের দিকে দেখি তাহলে একটা চার্ট দেখতে পাবো। সো স্ক্রিনের দিকে দেখি, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবকনসিয়াস মাইন্ড রুমিনেট করে। ইয়েস, এই জাবল কাটাকেই রুমিনেট বলে। এবং এই রুমিনেট মানে আমরা যখন ঘুমিয়ে পড়ছি ডিপার সেন্সে, তখন আমরা তো ঘুমিয়ে যাচ্ছি কিন্তু আমাদের ডিপার যে মাইন্ডটা, সাবকনসিয়াস মাইন্ড, সে সবসময় কাজ করে যাচ্ছে। এবং আমরা যা পড়াশোনা করেছি সারাদিন, যা টিভি দেখেছি, যা মোবাইল দেখেছি এবং যা গসিপ করেছি, অর্থাৎ যা ইন্টারেস্টিং জিনিস যেগুলো করেছি সেইগুলো আমাদের ব্রেন ব্যাকগ্রাউন্ডে চালায়, সেটাকে রুমিনেট করে। এবার যদি আমরা ভালো করে নেক্সট স্লাইডে দেখি তাহলে দেখতে পাবো যে ব্রেন রুমিনেট রাত্রে 10টা থেকে 12টা পর্যন্ত, অর্থাৎ ঘুমোতে যাওয়ার আগে অবধি। আমি এখানে কাল্পনিকভাবে মনে করলাম যে তুমি রাত্রে 12টার সময় ঘুমোতে যাও, তাহলে রাত 10টা থেকে 12টা এই 2 ঘন্টা 95% ব্রেন মনে রাখতে পারে। তারপরে রাত 8টা থেকে রাত 10টা 50 থেকে 55% রুমিনেট করে বা মনে রাখতে পারে। রুমিনেট করে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা অবধি 25 থেকে 30% রুমিনেট করে। এবার চলে আসি সন্ধ্যার আগে, অর্থাৎ যখন আমরা ঘুম থেকে উঠেছি সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা নর্মালি কিছু রুমিনেট করে না। কিন্তু এখানে বিশেষ কিছু কারণে যদি ভেরি ইন্টারেস্টিং কিছু ঘটে, অর্থাৎ খুব ইন্টারেস্টিং বলে মনে হয়, সেই জিনিসটা 95% টু 100 মনে রাখে। যদি মিডিয়াম ইন্টারেস্ট হয় 50 থেকে 55% মনে রাখে। যদি লেস ইন্টারেস্ট হয় তাহলে 10 থেকে 12% মনে রাখে। আমরা স্ক্রিনে দেখেছি আমাদের সাবকনসিয়াস মাইন্ড কত পার্সেন্ট কখন রুমিনেট করে। এটা হলো আমাদের সাবকনসিয়াস মাইন্ডের ন্যাচারাল একটা সিস্টেম। এবার চলে আসি আরও ইন্টারেস্টিং ব্যাপারে, কেন আমরা পড়াশোনা করা সত্ত্বেও আমাদের সাবকনসিয়াস মাইন্ড মনে রাখতে পারে না। যখন সাপোজ আমরা সকালে ঘুম থেকে উঠলাম, রেগুলারলি আমরা সকালে পড়াশোনা করি, সকাল 6টা থেকে 9টা অবধি আমরা পড়াশোনা করেছি, তারপরে গুছিয়ে স্কুলে গেছি, স্কুলে সারা দিনটা পড়াশোনা করলাম এবং সন্ধ্যার সময় আমরা বেশ 1 ঘন্টা পড়াশোনা করলাম। এবার তারপরে আমরা এন্টারটেনমেন্ট দেখছি, টিভি দেখছি, মোবাইল ফোন দেখছি বা অন্যান্য কাজ করছি। কারণ আমি তো জানি যে আমি সারাদিন ধরে পড়াশোনা করেছি, সকালবেলা পড়াশোনা করেছি, দুপুরবেলা পড়াশোনা করেছি, বিকেলবেলা পড়াশোনা করেছি, সন্ধ্যার সময় একটুখানি পড়াশোনা করেছি। কিন্তু আমি জানি আমি পড়াশোনা করেছি, সন্ধ্যা 6টা থেকে রাত্রে পর্যন্ত সব কিছু মনে রাখতে পারছে, সন্ধ্যা 6টার আগে সব কিছু ভুলে গেছে। অর্থাৎ আমরা যে পড়াশোনা করেছিলাম ম্যাক্সিমাম সেই পড়া আমরা ভুলে গেছি। তাহলে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস সেটা বুঝতে হবে, যদি সায়েন্টিফিকভাবে না পড়া হয় তাহলে কিন্তু আমাদের কোনো কাজেই আসে না। পড়া হয়তো হয়ে যাচ্ছে, টাইম পাস হয়ে যাচ্ছে, কিন্তু সেই পড়াটা আমাদের কোনো বেনিফিটই আসছে না। একটা জিনিস বুঝতে হবে, তাহলে আমি কি করব? এখন একটা টেকনিক চলে আসে, এই টেকনিকটার নাম হচ্ছে রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেম। ইয়েস, রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেম। আমরা স্লিপ প্ল্যানিংটা দেখেছি, আমাদের ব্রেন রুমিনেট করে, ঠিক গরু যেমনভাবে জাবর কাটে আমাদের ব্রেনও ঠিক একইভাবে জাবর কাটে। এবার চলে আসি, আমরা আমাদের ব্রেনটাকে একটু সায়েন্টিফিকভাবে বোকা বানিয়ে আমরা সারাদিনের পড়াটা
কিভাবে আমাদের ব্রেনটাকে কাজে লাগিয়ে আমরা পড়তে পারি। আমরা সারাদিন যেভাবে পড়ছি ঠিক সেইভাবেই পড়বো, কিন্তু আমার টেকনিকটা কাজ করবে ঠিক রাত্রে ঘুমানোর আগে 20 মিনিট রাত্রে ঘুমানোর আগে শান্ত হয়ে এক জায়গায় বসে পড়তে হবে। এবং তার আগে একটা জিনিস বলে রাখি, সন্ধ্যা 6টা থেকে রাত্রে 12টা পর্যন্ত এর মধ্যে কোনো মোবাইল ফোন, কোনো টিভি বা অন্য কিছু গ্যাজেট যেটা দেখা যাবে না, কোনো সাউন্ড ইভেন কোনো গানও শোনা যাবে না, কারণ এগুলি আমাদের ব্রেন খুব ইন্টেলিজেন্সলি ইন্টারেস্টভাবে নিয়ে নেয় এবং কিছু হরমোন রিলিজ করে, কিছু ইমোশনাল দিক থেকে অ্যাবান্ডেন্স করে দেয়, এবং সেইগুলি আমরা রাত্রে ঘুমানোর পরে আমাদের সাবকনসিয়াস মাইন্ড চালাই। কিন্তু যেহেতু পড়াশোনা ইন্টারেস্ট হয় না, তার জন্য পড়াশোনা মনে রাখতে পারে না। সেই জন্যই আমি চাইবো সন্ধ্যা 6টার পর থেকে কোনো টিভি, কোনো মোবাইল ফোন, ইভেন কোনো গ্যাজেট আমরা ইউজ করবো না। যদি সেই টিভি বা মোবাইল ফোন ইউজ করতে হয় তাহলে বিকেলের কোনো একটা টাইমে 1 ঘন্টা টাইম মেনটেন করে সেই টাইমটা আমরা ব্যবহার করব। আমি জানি এটা খুব সহজে বলা যাচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আনতে গেলে একটু কঠিন হবে। কিন্তু যদি আমরা বেশি নাম্বার পেতে চাই, ভালো ছাত্র হতে চাই এবং ভবিষ্যতে কিছু বড় কিছু করতে চাই, তাহলে কিন্তু এইগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আমার টেকনিক হচ্ছে 20 মিনিট রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেম। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে 20 মিনিট আমরা সাইলেন্টলি বসে পড়লাম। আমি জানি যে আমি এটা মেনে নিচ্ছি যে সন্ধ্যের পর থেকে আমরা মোবাইল ফোন দেখিনি। এবার 20 মিনিট যখন বসেছি, আমি আস্তে আস্তে আমাদের চোখ বন্ধ করব এবং কিছু ডিপ ব্রিথ করব, রিল্যাক্স ফিল করব। এবং আমি ভাববো আমি কটার সময় ঘুম থেকে উঠেছি। আমি দেখতে পাচ্ছি যে 6টার সময় ঘুম থেকে উঠি, তাহলে 6টার সময় আমি দেখতে পেয়েছি। এবং তারপরে আমি কি বিষয় পড়াশোনা করেছি। আমার টার্গেট হবে শুধু পড়াশোনাতে। আমার টার্গেটটা কিন্তু গসিপে না, কোনো আনইন্টেলিজেন্স কিছুতে না, কোনো মোবাইল ফোনে না, শুধু কেবল পড়াশোনাতে। কারণ এটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে আমাদের মনে রাখতে হবে। এটা কিন্তু প্রত্যেকটা দিন 20 মিনিট অর্থাৎ 20 মিনিট আমরা ব্যবহার করব, রাইট? তো যখন 20 মিনিট আমরা ব্যবহার করছি, আমাদের কিন্তু সারাদিনে পড়াটা 5 থেকে 6 ঘন্টার পড়া মাত্র 20 মিনিট টাইম দিচ্ছি। এই 20 মিনিটটা আমরা মনে রাখবো। আমি সাইলেন্টভাবে বসে পড়েছি এবং চোখ বন্ধ করেছি। আমি সকালে 6টার সময় উঠে আমি কোন বিষয় পড়াশোনা করছিলাম সেটাকে জাস্ট দেখছি এবং আমি নিজের মাইন্ডে সেটাকে রিকল করছি। কোন চ্যাপ্টার পড়েছি, কোন সাবজেক্ট পড়েছি এবং পরস্পর আমি জাস্ট কুইক রিকল করছি। সকাল 6টা, 7টা, 8টা, 9টা এই 3-4 ঘন্টা আমি কি পড়েছি সেটাকে রিকল হয়ে গেল। তারপরে যখন স্কুলে গেছি, এটাকে ঘন্টা অনুযায়ী করতে হবে। অর্থাৎ 7টার সময় কোন জিনিস পড়েছি, 8টার সময় কোন সাবজেক্ট পড়েছি, 9টার সময় কোন চ্যাপ্টার পড়েছি, এভরিথিং আমরা ঘন্টা অনুযায়ী রিকল করব। যখন স্কুলে গেছি, স্কুলে গিয়ে আমি প্রথম আমার পিরিয়ডটা কোন টিচার এসেছিল, আমি সেই টিচারটার মুখও দেখতে পাচ্ছি। চোখ বন্ধ করলে আমরা যদি রিভাইজ করি বা ইন্টারস্পেকশন করি, আমরা কিন্তু সব কিছু দেখতে পাবো। কারণ আমাদের মাইন্ড সারাদিনে আজকে যেটা ঘটেছে সেটা তো ইজিলি দেখাতে পারবে, তাই? তো যখন আমি ফার্স্ট চ্যাপ্টার, যখন আমি প্রথম পিরিয়ড দেখেছি যে প্রথম পিরিয়ডে কোন স্যার এসেছিল এবং কি করেছিল, কোন সাবজেক্ট পড়িয়েছিল, কি বিষয় ডিসকাস করেছিল, এভরিথিং আমি স্টেপ বাই স্টেপ রিকল করছি। এবার আমরা এরম করে আমাদের স্কুলের যতটা পিরিয়ড হয়েছে সমস্ত পিরিয়ড আমরা বসে আমরা রিকল করছি। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, যদি এর মধ্যে একটা বিষয় না মনে পড়ে থাকে, তাহলে আমরা চোখ খুলে আমরা সেই সাবজেক্টটা আমরা দেখব, বই দেখব বা খাতা দেখব, যেখানে নোটস করা আছে সেই জায়গাটা দেখব, আবার সেটাকে বন্ধ করে আমরা আবার চোখ বন্ধ করে রিকল করব। একটা জিনিস বুঝতে হবে, আমি কিন্তু বই দেখতে দেখতে রিকল করব না, আমাদের মাইন্ডে চোখ বন্ধ করে রিকল করব। এটা কিন্তু মাস্ট ইম্পর্টেন্ট। রিকল যখন করছি তখন কিন্তু পড়বো না, বই সামনে দেখে পড়া সেটা হচ্ছে ফিজিক্যাল পড়া, কিন্তু আমি এখন যেটা করছি সেটা হচ্ছে মেন্টালি পড়া। ইয়েস, 20 মিনিটের বেশি টাইম লাগবে না। আমি সারাদিনের কি বিষয়ে আমরা পড়াশোনা করেছি একদম ঘন্টা অনুযায়ী আমরা দেখেছি, চ্যাপ্টার দেখেছি, সাবজেক্ট দেখেছি, এবং তারপরে যখন কমপ্লিটলি দেখা হয়ে গেছে, তারপরে কাজটা হবে ঘুমানো। তারপরে আমরা আর কোনো কাজ করব না, না কারোর সাথে গল্প করব, না কিছু করব, রাইট? এটা কিন্তু ঠিক ঘুমানোর আগে করতে হবে। ঘুমোতে যাওয়ার বেডে 20 মিনিট আগে বসে পড়ে এটাকে করার পরে ঘুমাবো। যখন আমরা করছি তখন একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটবে। সেই ঘটনাটা কি? এটা হলো, আমি তো ঘুমিয়ে পড়েছি, আমার কনসিয়াস মাইন্ড ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার সাবকনসিয়াস মাইন্ড, যেটা সব থেকে পাওয়ারফুল মাইন্ড, সেই মাইন্ডটা জেগে আছে এবং সেই মাইন্ডটা আমাদের হয়ে সারা রাত ধরে পড়ছে। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো, তখন
আমি যদি চোখ বন্ধ করে আমি একটু ভাবি যে গতকালকে আমি কি কি পড়েছিলাম, সমস্ত কিছু কিন্তু খুব সহজে আমার মনে পড়ে যাবে। ইয়েস, রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেমের এইটা হচ্ছে সব থেকে পাওয়ারফুল জিনিস, যে গতকালকে যা কিছু পড়েছিলাম আমি মেন্টালি আমি সমস্ত কিছু রিকল করে নিয়েছি এবং সারা রাত ধরে আমার মাইন্ড কিন্তু পড়েছে। সকালবেলা আমি সব কিছু মনে রাখতে পারছি। এই টেকনিকটা আমরা প্রত্যেক দিন ব্যবহার করব। আমি জানি শুরুতে হয়তো তোমার একটু কঠিন বলে মনে হবে, এত টেকনিক শেয়ার করছি, হয়তো মনে হবে যে এত টেকনিক এত ভাস্ট, কিন্তু না, আমরা যদি প্রপার ওয়েতে টেকনিকটা ফলো করি তাহলে এইগুলো কিন্তু খুব সহজে আমরা করতে পারবো। আমাদের যদি বেশি নাম্বার পেতে হয়, বেশি ভালো ব্রাইট স্টুডেন্ট হতে হয়, বা জীবনে যদি অসাধারণ কিছু করতে হয়, তাহলে আমি চাইবো প্রত্যেকটা টেকনিক 100% ভাবে করতে। ইয়েস, দেখতেই পাচ্ছ আমি সম্পূর্ণ ঘেমে গেছি, কিন্তু আমি তো রেকর্ডিং করছি। আর এখন রাত্রে 3টে বাজে, মাঝরাত্রে আমি রেকর্ডিং করছি, কারণ আমার সময় 3:30 সময় পাইনি। যেহেতু আমি একটা কমিটমেন্ট করেছি তোমাদেরকে কিছু একটা গিফট দেবো, তোমাদের জন্য কিন্তু আমি এই কাজগুলো করছি। আমি দেখেছি যে যদি কোনো ক্লাসে ছাত্র ফেল করে তাহলে আমি মনে করি যে টিচার ফেল করেছে, ছাত্র ফেল করেনি। ঠিক তেমনি আমার মেন্টিস যদি তোমরা হও, অ্যাজ এ মেন্টর, ছাত্র হয় না মেন্টি হয়, এবং আমার মেন্টি যদি তোমরা হয়ে থাকো, আমি চাইবো আমি যেরকম 100% কাজ করছি রাত জেগে বা সারা দিনে প্রচুর পরিশ্রম করে তোমাদের জন্য কিছু গিফট দিচ্ছি। এবং আমি তো আমার সঙ্গে রিসার্চ চলছে, প্রচুর রিসার্চ চলছে, এটা কিন্তু আমি যেটা করছি সম্পূর্ণ তোমাদের জন্য। এবং আমি চাইবো যে তোমরা 100% ভাবে করো, কারণ আমি যদি একটা ছাত্র চেঞ্জ হতে পারে, যদি তুমি চেঞ্জ হতে পারো, তাহলে আমি খুব গর্বিত অনুভব করব। কারণ এই বিশ্ব জগতে অনেক সময় আমরা প্রপার নলেজ থাকা সত্ত্বেও, প্রপার ইন্টেলিজেন্স থাকা সত্ত্বেও, প্রপার গাইডেন্সের জন্য আমরা সঠিক জায়গায় যেতে পারি না। ইয়েস, সো দেখতেই পাচ্ছ আমরা ঘেমে গেছি। এবার চলে আসি আমরা একটু স্ক্রিনের দিকে, সেখানে কিছু জিনিস আমরা শেয়ার করব, খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়। তারপরে আবার হয়তো আমাকে তুমি স্ক্রিনে দেখতে পাবে। হাই এভরিওয়ান, আমরা রিভার্স রিসাইক্লিং টেকনিক শিখলাম, আমরা স্লিপ লার্নিং শিখেছি, এবং আমরা এখন একটু স্ক্রিনের দিকে দেখি। এখানে দেখতে পাচ্ছি লাইফ, অর্থাৎ জীবন। আমরা প্রত্যেক দিন আমাদের জীবনে কখনো কখনো খুব ভালো লাগে, কখনো কখনো খুব খারাপ লাগে। আমরা যদি ভালো করে লক্ষ্য করি তাহলে যখন ভালো লাগে তখন আমরা পড়াশুনো করলে সেই পড়া আমাদের লং টার্ম মেমোরিতে চলে যায়, অর্থাৎ সেই পড়া আমাদের ভালোভাবে মনে থাকে। আর যখন খারাপ লাগে তখন হাজার চেষ্টা করলেও পড়াশুনো আসে না। কিন্তু কেন এটা হচ্ছে? আমাদেরকে জানতে গেলে আমাদের ব্রেনের সমস্ত কিছু জানতে হবে। আমাদের ব্রেন দুটো এনার্জি কাজ করে, আসলে তো 3টে এনার্জি কাজ করে, কিন্তু আমি এখানে দুটো এনার্জির কথা বলবো। একটা হলো বায়োলজিক্যাল এনার্জি, আর একটা হলো ইলেকট্রিক্যাল এনার্জি। এই দুটো সংমিশ্রণে আমাদের ব্রেন তৈরি হয়। আর যখন এই দুটো সংমিশ্রণে তৈরি হয় তখন মাঝে মধ্যে আমরা খুব লোয়ার ফিল করি, আর যখন লোয়ার ফিল করি আমাদের জীবনে অনেক অনেক প্রবলেমস তৈরি হয়, এবং যখন হায়ার ফিল করি তখন আমাদের অ্যাবান্ডান্স কিছু এনার্জি রিলিজ হয়, কিছু ডোপামাইন হরমোন রিলিজ হয়। কিন্তু আমি এখানে বিশেষ করে যখন লোয়ার ফিল করি তখন আমরা চাইবো যে আমাদের ব্রেনটাকে আমরা বেশি স্ট্রং তৈরি করি, কারণ লোয়ার সময় আমাদেরকে বেশি স্ট্রং হতে হবে। লোয়ারের সময় আমাদের কি প্রবলেম হতে পারে? আমাদের ফিজিক্যাল অনেক প্রবলেম হতে পারে। বর্তমানে ডাক্তাররা যে সকল ওষুধ দেয় তার 80%ই ইমোশনাল ইমব্যালেন্স হওয়ার যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দেয়। যখন আমরা লোয়ার ফিল করি আমাদের মেন্টালি আমরা খুব ডিস্টার্ব থাকি, আমাদের হয়তো খেতে ভালো লাগে না, ঘুমোতে ভালো লাগে না, কোনো কাজ করতে ভালো লাগে না। ওয়েল, যখন আমরা লোয়ার ফিল করি আমাদের ইনার যে সেলফ আছে সেই ইনার সেলফের সাথে আমাদের সোল কানেক্ট হয়, এবং এই সোলটা আমরা খারাপ ফিল করি। ইয়েস, এটা জানি খুব ডিপার একটা ক্লাস হয় ইনার সেলফ এবং সোল ক্লাসটা। আমি চাইবো যে যারা আমার সাথে পরবর্তীকালে যুক্ত হবে তারা আরো আরো জীবনটা সম্বন্ধে জানতে পারবে, কারণ জীবনের প্রত্যেকটা ডাইমেনশনস জানা উচিত। যখন আমরা লোয়ার ফিল করি তখন আমাদের গ্রোথ কমে যায়, আমরা তখন পড়াশোনা করতে ভালো লাগে না, এবং জীবনের প্রত্যেকটা জিনিসে প্রত্যেকটা জায়গায় আমরা যেটা শিখতে পারতাম সেই শেখাটা বন্ধ হয়ে যায়, কারণ আমরা ইমোশনাল দিক থেকে এতটাই ইমব্যালেন্স হয়ে যাই। মাঝে মধ্যে বলে সাধারণ মানুষের 1 লাখের বেশি থট আসে একদিনে, অর্থাৎ একটা সাধারণ ব্যক্তি 1 লাখ
মতন চিন্তা আসে প্রত্যেক দিনে, এবং তার মধ্যে ম্যাক্সিমাম চিন্তা হয় আজগবি, এবং সেটা আনইউজুয়াল, কোনো কাজেই আসে না। মাত্র 1 to 2% চিন্তা কাজে আসে। এবং যখন একজন ইমোশনাল ইনব্যালেন্স পার্সন, তার 10 লাখের মতন চিন্তা হয়, এবং আমরা ভাবতেও পারি না যে এক একটা চিন্তার জন্য আমাদের কত পার্সেন্ট এনার্জি খরচ হয়। আমরা যখন খুব লোয়ার ফিল করি, তখন আস্তে আস্তে আমাদের স্বপ্ন থেকে আমরা অনেক অনেক দূরে চলে যাই, খুব স্ট্রেস ফিল হয়ে যাই, খুব প্রেশার চলে আসে জীবনে, এবং আমরা নার্ভাসনেস হয়ে যাই। যে সকল বাচ্চারা শাই হয়ে ওঠে, আমরা তাদেরকে বলি অন্য কারোর সাথে কথা বলতে চায় না, অ্যাকচুয়ালি তাদেরকে আমরা উৎসাহ করি না। তাদেরকে উৎসাহ করতে হবে, প্রত্যেকটা মানুষের সাথে কথা বলার উৎসাহ করতে হবে, জীবনে যেন সে এগিয়ে যেতে পারে, তাকে সাহস জাগাতে হবে। অনেক সময় অনেক ছাত্ররা, তারা স্কুলে ভালোভাবে পার্টিসিপেট করতে পারে না, তারা স্কুলে ঠিকঠাক চলতে পারে না, কথা বলতে পারে না। আমাদেরকে তাদেরকে উৎসাহ করতে হবে। তারা অনেক সময় ফেলিওর হতে ভয় পায়, ফেল করলে বাড়িতে বলতে চায় না, কিছু তার জীবনে সমস্যা হলে বাড়িতে বলতে চায় না, কারণ মা বা বাবা তার সাথে কোঅপারেট করে না। আমি চাইবো যারা প্যারেন্টসরা এই ক্লাসটা দেখছো, তোমার ছাত্রের সঙ্গে তুমি ফ্রেন্ড জোন চলে আসো। একজন ফ্রেন্ড অন্য একটা ফ্রেন্ডের সাথে সবকিছু শেয়ার করতে পারে। আমি চাইবো যে তোমরা তোমার সন্তানের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক করে দাও, তাহলে তোমার সন্তান তোমার সাথে সবকিছু শেয়ার করতে পারবে। এবং তুমি যদি কোনো ভুলে বেশি করে রিয়াক্ট করো, তাহলে কিন্তু একসময় গিয়ে তোমার সন্তান তোমার সাথে সমস্ত কিছু বলবে না। তো আজকে প্যারেন্টসদের কাছে বলবো, কিছু প্যারেন্টিং ক্লাস আমি এর মধ্যে দেব, কারণ আমরা পিতামাতা হয়ে গেছি একটা বায়োলজিক্যাল প্রসেসে, কিন্তু আমরা একটা সাইকোলজিক্যাল মেনটেন করতে হবে যে আসলে পিতামাতা কিভাবে হওয়া যায়, কিভাবে সফল ছাত্র, কিভাবে সফল সন্তান এই সমাজে উপহার দেওয়া যায়। সেই বিষয়ে আমরা চাইবো যে এই ক্লাসের মধ্যে কিছু হিন্টস বা কিছু পয়েন্ট আমি দেওয়ার, কারণ এটাও দরকার আছে। নেক্সট একটা টেকনিক, এই টেকনিকটা হলো আলফা ব্রিদিং, যেটা সাবকনসিয়াস মাইন্ডের সবচাইতে পাওয়ারফুল একটা টেকনিকের মধ্যে অন্যতম। এনএলপি, নিউরো ল্যাঙ্গুইস্টিক প্রোগ্রাম টেকনিক। আমি চাইবো প্রত্যেকটা ছাত্র আমার সঙ্গে এই টেকনিকটা করুক। টেকনিকটা করার আগে কিছু নিয়ম বলে দিই। সম্পূর্ণ ডিস্ট্রাকশন ফ্রি একটা জায়গায় বসে পড়ি, যেখানে আমাদেরকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আমরা আমাদের ঘাড়টা সোজা করে বসি, স্পাইন ইরাক্ট। আমাদের হাত দুটো যোগ মুদ্রা, জ্ঞান মুদ্রা ওয়েতে রাখবো। আমরা আস্তে আস্তে আমাদের চোখ দুটো বন্ধ করব। আমরা নিঃশ্বাসের দিকে একটু ধ্যান দিই, নিঃশ্বাস এবং প্রশ্বাসের দিকে। ইনহেল অ্যান্ড এক্সহেল। যখন আমরা ইনহেল করছি, একটা ঠান্ডা সেন্সেশন আমাদের নাকের মধ্যে আমরা ফিল করতে পারছি। যখন আমরা এক্সহেল করছি, একটা হালকা সেন্সেশন আমরা নাকের মধ্যে ফিল করতে পারছি। ইনহেল, এক্সহেল। আমাদের সম্পূর্ণ মনোযোগটা আমরা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসছি। যদি মনটা অন্যদিকে ঘুরে যায়, তাহলে আবার আমরা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে নিয়ে আসছি। ইনহেল, এক্সহেল অ্যান্ড ডিপলি রিল্যাক্স। ইনহেল, ডিপলি রিল্যাক্স, এক্সহেল। নিঃশ্বাস এবং প্রশ্বাস আমাদের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যখন আমরা জন্মগ্রহণ করেছি, তখন থেকেই নিঃশ্বাস প্রশ্বাস নিতে শুরু করেছি। মৃত্যুর সময় আমরা নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করেই মারা যাব। অর্থাৎ এটি আমাদের জীবনে সবসময় আছে। ইয়োগিকরা বলে যে যত ডিপলি নিঃশ্বাস নিতে পারবে এবং ধীরে ধীরে নিঃশ্বাস নিতে পারবে, তার জীবনটাও তত সুন্দর হবে। আমরা এখন সম্পূর্ণ নিঃশ্বাস এবং প্রশ্বাসের দিকে মন দিই। আমাদের ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, এই মিউজিকের সঙ্গে
আর একটু গভীরে মন দিই। ইনহেল, এক্সহেল। প্রত্যেকটা নিঃশ্বাস আমাদের মধ্যে অফুরন্ত শক্তি প্রবেশ করাচ্ছে। এই শক্তি হলো জীবন শক্তি, এবং আমাদের মধ্যে যে সকল ময়লা আবর্জনা আছে, যন্ত্রণা বেদনা আছে, এই নিঃশ্বাসের বাইরে বের করার সঙ্গে সঙ্গে আমাদের শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে যত কষ্ট বেদনা নিঃশ্বাসের মধ্যে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ইনহেল, জীবনের শক্তি আমাদের দেহে প্রবেশ করছে। এক্সহেল, আমাদের শরীরের স্ট্রেস এনার্জিটা বেরিয়ে যাচ্ছে। ইনহেল অ্যান্ড এক্সহেল। আমরা আস্তে আস্তে পায়ের দিকে মন দিই। পায়ের আঙুল থেকে হাঁটু, আমি যেন এটাকে দেখতে পাচ্ছি। পায়ের হাঁটু থেকে কোমর। এই পাটা আমাদের অনেক সাহায্য করেছে। যখন থেকে আমরা হাঁটা শুরু করেছি, তখন থেকে আমাদের সমস্ত শরীরের ভার বহন করে চলছে। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার পাকে অসংখ্য কৃতজ্ঞতা জানাই, এবং আগামী দিনে যতদিন আমি বাঁচব, আমার এই পাটা আমার সমস্ত শরীরের ভার বহন করবে। তার জন্য আমি অসংখ্য নিজের গভীর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু কোমর থেকে বুক অবধি দেখি। এই অংশের মধ্যে অনেক অনেক অর্গানস আছে, হৃদয় আছে, যে প্রতিনিয়ত রক্ত পাম্প করছে এবং সমস্ত শরীরে প্রবাহিত করছে। এই হৃদস্পন্দন শুরু হয় জন্মের আগে থেকে, এবং অনেক অনেক সময় মৃত্যুর পরেও কিছুক্ষণ হৃদস্পন্দন চলে। আমরা এই হৃদয়ের জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই এমন একটা মেশিন, যে মেশিনটা কখনো থামে না। এটা আমাদের নিজেদেরকে তৈরি করে। আমাদের লাঞ্চকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের পেটের মধ্যে অসংখ্য কোষ আছে, সমস্ত কিছুকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কারণ সমস্ত কিছু আমাদের জীবনটা আরো অসাধারণ করে দিচ্ছে। আমি কোমর থেকে উপরের দিকে দেখেছি। এবার আমি দুটি হাত দেখি। আমাদের হাত আমরা সবসময় ব্যবহার করে চলছি, এবং এই হাতটা কখনো থেমে থাকে না। আমি সবসময় কাজ করছি, এবং এই দুটি হাতের জন্য আমি নিজের গভীর থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ সো মাচ। গলা, কান, নাক, চোখ, মুখ, দাঁত, জিহ্বা, মাথা, আমি সব কিছুকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যখন এগুলো বলছি, তখন আমি যেন এগুলো উপলব্ধি করতে পারছি। শুধু শোনা নয়, আমি এগুলো ফিল করতে পারছি। থ্যাংক ইউ সো মাচ। আমরা সমস্ত বডিটা আমরা নিজের গভীর থেকে ধন্যবাদ জানাই। হয়তো নিজেকে কোনোদিন এইভাবে দেখিনি, কিন্তু আজ যখন এই ক্লাসগুলো শেষ হবে, তখন আমরা আয়নার সামনে গিয়ে নিজেদেরকে একটু ফিল করব, একটু টাচ করব নিজের সমস্ত অঙ্গকে, এবং হাতকে টাচ করে বলবো, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর তৈরি করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা নিজেদেরকে না ভালোবাসতে পারলে আমরা অন্যকে কি করে ভালোবাসবো? আমরা নিজেদেরকে না ভালোবাসতে পারলে আমরা পড়াশুনো কি করে ভালো করব? আমাদের স্বপ্ন কি করে পূরণ করব, যদি আমরা নিজেদেরকে চিনতেই না পারলাম? তার জন্য আমাদেরকে নিজেদেরকে ভালোবাসতে হবে, চিনতে হবে। সমস্ত শরীরকে আমি শ্রদ্ধা করছি। আমরা ডিপ ব্রিদিংয়ে আছি। এখন এই স্টেটটা বলা হয় আলফা স্টেট। আমরা নিঃশ্বাসের দিকে আরেকটু মন দিই। নিঃশ্বাস ঢুকছে এবং বেরোচ্ছে, নিঃশ্বাস ঢুকছে এবং
বেরোচ্ছে, এটাকেই দেখি। আমার সমস্ত মন এখন শুধু নিঃশ্বাস প্রশ্বাসের দিকে। বাইরে কোথাও আমার মন নেই। আমি যেন এই নিঃশ্বাস প্রশ্বাসের সঙ্গে মিশে গেছি। আমি আরো গভীরে প্রবেশ করছি। প্রত্যেকটা নিঃশ্বাস আমাকে আরো গভীরে প্রবেশ করছে, আমাকে আরো গভীরে নিয়ে যাচ্ছে। ইনহেল, আরো গভীরে যাচ্ছি, আরো রিল্যাক্স হয়ে যাচ্ছি। ইনহেল, আরো গভীরে যাচ্ছি, নিজের মনের গভীরে। এক্সেল, আরো রিল্যাক্স হয়ে যাচ্ছি। আমাদের জীবনে আমরা অন্যকে কৃতজ্ঞতা জানাই না, আমরা এখন কিছু মানুষকে কৃতজ্ঞতা জানাবো। প্রথমে আমি আমার মধ্য দিয়ে সম্পূর্ণভাবে কৃতজ্ঞতা জানাতে চাই আমার বাবা মাকে। থ্যাংক ইউ সো মাচ। কৃতজ্ঞতা জানাতে চাই আমার প্রত্যেকটা টিচার, প্রত্যেকটা শিক্ষক মহাশয় যে আমাকে সাহায্য করে যাচ্ছে পড়াশোনাতে এবং যারা আমাদেরকে সাহায্য করেছে। থ্যাংক ইউ সো মাচ। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার সমস্ত বন্ধুদেরকে, যারা আমার সঙ্গে থাকে বা যারা আমার সঙ্গে নাও বা থাকে, তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাতে চাই। আমি প্রত্যেকটা মানুষকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আমাকে যে বেশি কষ্ট দিয়েছে বলে মনে হয়, আমি তাকে ক্ষমা করে দিয়েছি সম্পূর্ণভাবে। তুমি এখন ফ্রি আছো আর আমিও ফ্রি আছি। তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্যই নেই। তুমি একটা সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি এবং আমিও সম্পূর্ণ স্বাধীন ব্যক্তি। তোমার নিয়ে আমার মনের মধ্যে যত ঘৃণা, যত কষ্ট, যত বেদনা ছিল, আমি সম্পূর্ণ মুক্ত করে দিলাম। এবং আমি তোমার কাছে সম্পূর্ণভাবে কৃতজ্ঞতা জানাই, কারণ তুমি আমাকে আরো জীবনে এক্সপিরিয়েন্স দিয়েছো, আরো জীবনটাকে উন্নত করেছো। তার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ থেকে তোমার প্রতি আমার আর কোনো বেদনা নেই, কোনো বিদ্ধতা নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখতা নেই। থ্যাংক ইউ সো মাচ। আমি থ্যাংক ইউ জানাচ্ছি এই সুন্দর পরিবেশটাকে। প্রত্যেকটা গাছ আমাকে সাহায্য করে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। নিজের মনের মধ্যে এক গভীর ভালোবাসা অনুভব করছি এবং এই ভালোবাসাটা আমাদের জীবনটা চেঞ্জ করবে। প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় আমাদেরকে আরো উন্নত তৈরি করবে। কারণ আমি জানি আমি কে। আমি ভবিষ্যতে অনেক অনেক বড় কিছু হতে চাই। তার জন্য এই পৃথিবীর সমস্ত মানুষ, সমস্ত কীট অনুকীট, এই পৃথিবীটা আমাকে প্রচুর সাহায্য করবে। এই যে প্রাণ শক্তি, যে শক্তিটা আমি প্রত্যেকটা মুহূর্ত নিচ্ছি আমার মধ্যে, এই শক্তিটা আমাকে সাহায্য করবে আগামী দিনে আরো বড় কিছু করার জন্য। এই যে ইউনিভার্সাল এনার্জি, যে এনার্জিটা আমি সবসময় গ্রহণ করছি, সূর্য আমাকে সবসময় সাহায্য করছে, তারা আমাকে সবসময় সাহায্য করছে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি 10 গোনার সঙ্গে সঙ্গে চোখ খুলব। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2। আমরা আস্তে আস্তে হাত দুটি ঘষি যেন কোনো শব্দ না হয়। আস্তে আস্তে আমরা চোখের সামনে রাখি, চোখটাকে হালকা করে ম্যাসেজ করি, কোনো জোর করে নয়, একদম হালকা স্মুথলি। এবং আস্তে আস্তে আমরা চোখ খোলার চেষ্টা করব। 1, এবং প্রথমে আমরা হাতটাকে দেখব, বাইরের লাইটের সঙ্গে অ্যাডজাস্ট করব। আমরা আশা করছি আমরা একটা ডিপার স্টেটে ছিলাম
এবং আহ, এই যে স্টেটটা ছিলাম সেটা হচ্ছে আলফা ব্রিদিং আলফা স্টেট। এবং আমরা চাইবো যে প্রত্যেকটা দিন আমরা অন্তত 10 বার এটাকে করি। আমরা যখন নিজেরা করব তখন এত টাইম হয়তো নিতে পারবো না, 2 মিনিট থেকে 3 মিনিট আমরা নেব। প্রথমে রিল্যাক্স ফিল করব, আমরা প্রথমে ব্রিদিংটাকে দেখব, তারপরে আমাদের জীবনের কিছু কিছু মানুষ যারা আমাদেরকে সাহায্য করছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাবো, এবং যারা হয়তো আমাদেরকে কষ্ট দিয়েছে না জেনে আনকনসিয়াসলি তাদেরকে আমরা ক্ষমা করব। কারণ ক্ষমা যখন করছি তখন সেই ব্যক্তির কি চেঞ্জ হচ্ছে জানি না, কিন্তু আমাদের জীবনটা পরিবর্তন হচ্ছে। যখন কোনো ব্যক্তিকে সম্পূর্ণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি তখন ওই ব্যক্তির কতটা সাহায্য হচ্ছে আমরা জানি না, কিন্তু আমাদের জীবনটা চেঞ্জ হবে। তাই এই টেকনিকটা আমরা অন্তত প্রত্যেক দিন 10 বার করে করব। এবং আমি চাইবো যখন আমরা স্কুলে যাচ্ছি, স্কুলে স্যার যখন আমাদেরকে পড়ানো শুরু করছে, ক্লাস শুরু হওয়ার আগে আমরা 1 মিনিট বসে যাব এবং সাইলেন্ট বজায় থাকব, এবং চোখ বন্ধ করে হাত দুটো যোগ মুদ্রে রেখে আমরা 1 মিনিট শুধু আমাদের ব্রিদিংটাকে দেখব। বাইরে গসিপে আমরা যাব না, কারণ আমি যখন এইটা করছি পরবর্তীকালে স্যার যে ক্লাসেই পড়াক না কেন সেগুলো আমরা ডাইরেক্টলি সাবকনসিয়াস মাইন্ডে নিয়ে নেব। যখন আলফা ব্রিদিংটা আমরা একটা মাস্টার হয়ে যাব তখন যে কোনো বিষয়ে আমরা খুব ভালোভাবে অ্যাকোয়ার করতে পারবো এবং ফোকাস আস্তে আস্তে বাড়বে। তো আমি চাইবো যে আলফা ব্রিদিংটা আমরা আমাদের জীবনের একটা অংশ তৈরি করি। নাও, একজন সাকসেসফুল ছাত্র বা সাকসেসফুল মানুষ হতে গেলে কিছু কোয়ালিটি আছে। 10টি কোয়ালিটি আমি এখানে শেয়ার করব, এবং আমি চাইবো যে আজকের ক্লাসটা একটু লং হবে, তার জন্য আমি এক্ষুনি একটা 5 মিনিটের ব্রেক নেব। এবং এই 5 মিনিটে আমরা যদি পারি আমরা একটু টয়লেট করব, একটু জল খাবো এবং রিল্যাক্স ফিল করব। আমরা নেচারে গিয়ে খালি পায়ে, মাটির যদি থাকে মাটিতে হাঁটবো খালি পায়ে 1 থেকে 2 মিনিট। এবং এটা কি করবে, আমাদের 5টা ব্যালেন্স তত্ত্ব আছে এবং এই 5টা তত্ত্বের মধ্যে একটা হলো মাটি। এবং যখন আমরা খালি পায়ে 2 মিনিট বাইরে হেঁটে আসব, তারপরে আবার এখানে বসে ক্লাস শুরু করব, তার আগে চোখ বন্ধ করে 1 মিনিট জাস্ট রিল্যাক্স ফিল করব, তারপরে আবার আমরা এই ক্লাসটা দেখব। তো আমি চাইবো যে 5 মিনিট আমি একটা ব্রেক দিচ্ছি। এই 5 মিনিট আমরা বাইরে গিয়ে একটা নেচারের সঙ্গে সুন্দর পরিবেশে আমি রিল্যাক্স ফিল করে আসব। এই 5 মিনিট কিন্তু কোনো গল্প করার জন্য নাই, 5 মিনিট আমরা কোথাও কোনো কাজে ইনভলভ হব না, এবং আমি কমিটমেন্ট করব যে 5 মিনিট পরে আবার ফিরে আসবো। অনেক অনেক সময় 5 মিনিটের নামে 1 ঘন্টা হয়ে যায়, তারপরে ফিরে আসি। যখন এটা হয় নিজের মধ্যে যে কমিটমেন্টটা, নিজের সেলফ এস্টিমটা সেটা আমরা হারিয়ে ফেলি।
এখন থেকে আমরা আরো ডিপার লেভেলে ঢুকবো। সাকসেসফুল মানুষ, সাকসেসফুল ছাত্র হতে গেলে কি করতে হবে? প্রথম স্টেপ, এস্টাবলিশ এ ডেইলি রুটিন। আমি হয়তো রুটিনটা এখনো শেয়ার করিনি। সায়েন্টিফিক রুটিনটা কি? অ্যাকচুয়ালি যারা সাকসেসফুল ছাত্র হয়, যারা 100তে 100 পায় এবং যারা জীবনে অসাধারণ কিছু করতে পারে, তাদের স্বপ্ন পূরণ করতে পারে, তাদের জীবনে একটা রুটিনস লাগে। স্কুলের রুটিন কিন্তু সম্পূর্ণ একটা আলাদা হয়, কিন্তু নিজের রুটিন, নিজের জীবনের রুটিন কিন্তু আলাদা হয়। এই রুটিনটা আমি শেয়ার করব কালকে সায়েন্টিফিক্যালি, এবং আমি চাইবো যে এই রুটিনটা আমাদের জীবনে আমরা অ্যাপ্লাই করব। তো এই রুটিনটা আমরা করব। প্রত্যেকটা সাধারণ থেকে অসাধারণ মানুষ হতে গেলে তোমাকে রুটিন দরকার, এবং প্রত্যেকটা সাকসেসফুল মানুষের জীবনের কিছু রুটিন থাকে। নেক্সট, টেক এ ব্রেক। আমরা যে এক্ষুনি ব্রেক নিলাম, এটা কিন্তু আমাদের জীবনের স্ট্রেসটা আস্তে আস্তে কমিয়ে দেবে। যখনই আমরা 1 ঘন্টার বেশি পড়াশোনা করছি, আমরা জেনেছি যে কখন ব্রেক নিতে হয়, আমরা কিন্তু সেইভাবে ব্রেক নেব। যখন কোনো কাজে 100% ইনভলভ হয়ে গেছি এবং মাঝে মধ্যে মনে হচ্ছে একটু ব্রেক নিলে ভালো হয়, আমরা কিন্তু অনায়াসে ব্রেকটা নেব। নাম্বার 3, স্টে অর্গানাইজ। এটা একটা ডিপার সেন্স। স্টে অর্গানাইজ মানে আমরা যখন পড়াশোনা করছি, আমাদের চারিপাশে আমরা যে সকল জিনিসপত্র রেখে দিয়েছি, প্রত্যেকটা যেন সুন্দরভাবে গুছিয়ে রাখি। আমরা বই আমরা সুন্দরভাবে গুছিয়ে রাখি। আমাদের ড্রয়ার, আমরা যে টেবিলে পড়াশোনা করছি সেই টেবিলটা খুব সুন্দরভাবে গোছানো আছে। আমাদের যে রুমটা, সেই রুমটা খুব সুন্দরভাবে গোছানো থাকবে। কারণ যখন চারিদিকে সুন্দরভাবে গোছানো থাকবে, তখন কিন্তু আমাদের মনের মধ্যে এক সৌন্দর্য বিরাজ করবে, আমাদের মনটাও কিন্তু সুন্দর হয়ে যাবে। যদি আনঅর্গানাইজেশন ভাবে রাখা হয়, যেখানকার জিনিস সেখানে ফেলে দেওয়া হয়, আমরা দেখতে পাচ্ছি সামনে কত কিছু আবর্জনা আছে, তাহলে ওই আবর্জনা কিন্তু আমাদের মনের মধ্যে বাসা বাঁধে। তো এখন থেকে এই ক্লাসটা হয়ে গেলে আমরা আমাদের রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন করব এবং প্রত্যেকটা জায়গা খুব সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আমাদের বই এবং খাতা আমরা সুন্দরভাবে অর্গানাইজ করে রাখবো, কারণ এটা আমাদের তৈরি করে। আমাদের ইনার যদি ভালো থাকে, তাহলে আউটার ভালো হবে, এবং ইনার ভালো করতে গেলে আমাদের সারাউন্ডিং যেগুলো আছে সেগুলিকে খুব সুন্দর সুন্দর করে রাখবো। নেক্সট, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। আমরা দেখেছিলাম যে আমাদের ব্রেন একসাথে দুটি কাজ করতে পারে না, এক সময় একসাথে একটা কাজ করতে হয়। তো আমরা এটাকে কিন্তু ইউজ করব, এক সময় একটা কাজই করব। নেক্সট, অ্যাক্টিভলি পার্টিসিপেট ইন ক্লাস। টিচার কোনো প্রশ্ন জিজ্ঞাসা করছে এবং আমি সেই উত্তরটা জানি, আমি দু এক সময় সেটাকে বলতে চাই না। এরকম কোয়ালিটি অনেক স্টুডেন্টদের মধ্যে থাকে। যেরকম সাই যে কোয়ালিটিটা, আমি চাইবো তুমি 100% তুমি তোমার স্কুলে পার্টিসিপেট করো। তুমি ভুল বলো, তুমি ঠিক বলো, কিন্তু তুমি পার্টিসিপেট করো। তুমি প্রত্যেকটা টিচারের সঙ্গে নিজের একটা কানেকশন বিল্ড করো, ছাত্রদের সঙ্গে একটা বন্ধুত্ব কানেকশন বিল্ড করো। যখন তোমার এই কোয়ালিটি ডেভেলপ হবে, তুমি স্কুলে একটা সুন্দর ছাত্ররূপে নিজেকে এস্টাবলিশ করতে পারবে। নেক্সট দিনে আমি খাদ্য নিয়ে কিছু বলবো, কারণ খাদ্য আমাদেরকে তৈরি করে। আমরা যে খাদ্য খাচ্ছি সেই খাদ্য আমাদের বডি বিল্ডিং ম্যাটেরিয়ালস। তো খাদ্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। হেলদি থাকতে গেলে খাদ্য অনস্বীকার্য। সো খাদ্য নিয়ে আমি কালকে একটা ছোট্ট ক্লাসের মধ্যে আমি পাঠ করব। নেক্সট, সিক হেল্প হোয়েন নিডেড। যখন তোমার কোনো কাউকে সাহায্য লাগবে বলে মনে হয়, তখন নির্দ্বিধায় তার কাছ থেকে সাহায্য নেবে। অনেক সময় দেখেছি অনেক মানুষ সাহায্য চেতে পারে না, কারণ এই যে মেন্টালিটি তাদের মধ্যে ডেভেলপ হয়ে গেছে যে সাহায্য চাইলে সেই ব্যক্তি কি ভাববে। কিন্তু আমি বলবো, তোমার যখন কারোর প্রয়োজন হবে, কোনো টিচারের প্রয়োজন হবে, কোনো প্যারেন্টসের প্রয়োজন হবে, তখন তাকে সবকিছু জানাবে, তার কাছ থেকে সাহায্য নেবে। অনেক সময় কি হয়, ছাত্ররা কিছু প্রবলেমস ফেস করে এবং সেই প্রবলেমটা হয়তো কাউকে শেয়ার করতে চায় না, এবং এমন সমস্যা হয় যেটি সবার সামনে বলাও যায় না। কিন্তু এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তিদের কাছে শেয়ার করতে হয়। একটা জিনিস মাথায় রাখবে, নিজের কোনো প্রবলেম হলে সেই প্রবলেমটা লুকিয়ে রাখবে না। সেটা সবার কাছে নয়, কিছু মানুষ, হয়তো তোমার পিতামাতা বা তোমার টিচার, এমন মানুষ ওই প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে, তাকে সেই প্রবলেমটা শেয়ার করতে হবে। কারণ এটা তোমার জীবন, তুমি একা সবকিছু সলভ করতে পারবে না। কিছু সমস্যা সমাধান
তুমি অন্য অন্য ব্যক্তির কাছ থেকে পাবে এবং নির্দ্বিধায় তাদের কাছ থেকে সেই সাহায্যটা নেবে। নেক্সট, অ্যাভয়েড এ টক্সিক ফ্রেন্ডশিপ অ্যান্ড রিলেশনশিপ। অনেক অনেক বন্ধুরা আছে তারা জীবন পরিবর্তন করে দেয়, আর অনেক অনেক বন্ধুরা আছে জীবনটা খারাপ করে দেয়। একটা ইংলিশে প্রবাদ আছে যে টেল ইউর ফ্রেন্ড আই শো ইউর ফিউচার। তুমি তোমার বন্ধুদেরকে বলো আমি তোমার ভবিষ্যৎ বলে দেবো। ঠিক তেমনি আমরা আমাদের বন্ধুর জনটা কেমন, দেখা যায় আমাদের যে সকল বন্ধু আছে তাদের অ্যাভারেজ হলো আমরা ঠিক কেমন, আমাদের বন্ধুটাও কিন্তু তেমন হয়। যদি আমাদের আরো ভালো হতে হয় তাহলে কিন্তু ভালো মানুষের সংস্পর্শে আসতে হবে, ভালো ফ্রেন্ড তৈরি করতে হবে, এবং সেটা আমরা নিজেদের থেকে বুঝতে পারবো যে কোন ব্যক্তি ভালো, কোন ব্যক্তি আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে, কোন ফ্রেন্ড আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। আরেকটা জিনিস বলে রাখবো, সম্পর্ক। কারণ এখনকার সময় প্রত্যেকটা ছাত্র কারোর না কারোর ভালো লাগে, একটা রিলেশনশিপে তারা আসতে চায়, কিন্তু আমি চাইবো যে তোমার মধ্যে যে ইনার ইমোশনটা আছে সেটাকে কখনো বাধা দেবে না। যদি কারোরকে ভালো লাগে তাহলে তুমি কি করতে পারো, আমি তাদের জন্য একটা অন টু ওয়ান কোচিং নেব। অন টু ওয়ান কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে নেব, প্রশ্ন অ্যান্সারের শিট দেবো, সেই শিটটা ফিল আপ করলে বা আমার নাম্বারে ডাইরেক্ট ফোন করে তারা বুকিং নিতে পারে অন টু ওয়ান কোচিংয়ে। তাদের জীবনের হয়তো কোনো সমস্যা আছে, যে কোনো সমস্যা, পড়াশোনা হতে পারে বা রিলেশনশিপ হতে পারে বা জীবনের আরো যে কোনো সমস্যা, যারা এক্সপার্টরা এগুলোকে সলভ করতে পারবে। তুমি সাধারণ মানুষের কাছে গিয়ে সেই সলভ আশা করবে না, কারণ তারা তাদের নিজস্ব ব্লুপ্রিন্ট তোমাকে দিয়ে দেবে এবং তোমার জীবনটা আরো যন্ত্রণার মধ্যে ফেলতে পারে। তো একজন এক্সপার্ট তোমাকে সাহায্য করতে পারে। তো আমি চাইবো একটা ফ্রি সার্ভিস যেটি তোমার হয়তো কোনো না কোনোভাবে হেল্প করতে পারে পড়াশোনাতে বেশি নাম্বার পেতে, বা যে কোনো একটা প্রবলেম তোমার হয়তো হয়েছে, আমাকে ফ্রি কল করতে পারো, আমাকে অন টু অন কোচিং সেশনের জন্য বুকিং করতে পারো। আমি লাস্টের দিনে সমস্ত কিছু বলবো যে কিভাবে আমার সঙ্গে অন টু অন কোচিং সেশন নিতে পারো। আমরা নেক্সটে চলে যাই। 9, টেক এ রেসপন্সিবিলিটি ফর ইউর ওন লার্নিং। একটা কথা মাথায় রাখবে, আমাদের জীবনের সব সাপ্লিমেন্টারি আসে, অর্থাৎ বাবা মা সব সময় আমাদের সঙ্গে থাকবে না, তারা একদিন আমাদের থেকে চলে যাবে। যে সকল বন্ধুরা আমার সঙ্গে এখন আছে এবং আমি মনে করছি যে এই সকল বন্ধুরা চিরদিন আমাদের সঙ্গে থাকবে, সেটা কিন্তু কখনোই না। একসময় তারাও চলে যাবে, তারা তাদের জীবনে ব্যস্ত হয়ে যাবে। তখন দেখবে যে জীবনটা তুমি একা, এবং এই একা থেকে তুমি হয়তো একটা সাইড ব্যাক পেতে পারো। তাই আমি বলবো যে তোমার জীবনের প্রত্যেকটা সমস্যা, হয়তো কিছু কিছু সমস্যা তুমি অন্যদের কাছ থেকে সাহায্য পেতে পারো, কিন্তু আমি চাইবো যে নিজেকে চেনো। নিজেকে যখন জানতে পারবে, নিজের সম্বন্ধে, নিজের হ্যাবিট, নিজের অ্যাটিটিউড, এভরিথিং নিজেকে চেঞ্জ করে নিজের হাইস্টে গ্রোথ করতে পারবে। কারণ নিজের সঙ্গে আমরা সবসময় থাকি, কারণ নিজের সঙ্গে থাকি, নিজেরই আমরা ওনারশিপ। তাই আমাদের একটা লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করতে হবে, পড়াশোনাতে হোক বা জীবনে, এবং সেটা করতে গেলে কিছু কিছু এক্সপার্ট বা কিছু কিছু মেন্টরের সংস্পর্শ হতে হবে। আমি কেন এগুলো বারবার বলছি, কারণ আমি দুটো গল্প বলবো, এই দুটো গল্পই আমাদের জীবনটা আমরা বুঝতে পারবো। স্বামী বিবেকানন্দ নামটা আমরা সবাই জানি, সবাই চিনি, কিন্তু কেন স্বামী বিবেকানন্দ কেন এত মহান? কারণ তার পিছনে কেউ না কেউ ছিল। হ্যাঁ, একজন মেন্টর একটা বালককে মহান মানুষ তৈরি করতে পারে। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণের সংস্পর্শে না আসলে আজ এত মহান হতো না। রামকৃষ্ণ তার মেন্টর স্বামী বিবেকানন্দকে তৈরি করেছে। আমাদের জীবনেও এমন একটা মেন্টর থাকা উচিত যে মেন্টরটা আমাদেরকে তৈরি করে, আমাদেরকে মহান ব্যক্তিত্ব উপহার দিতে পারে। আমি যদি আর একটা গল্প বলি তাহলে এই মেন্টরের ভূমিকাটা আরো ভালোভাবে বুঝতে পারবো। আমরা সবাই চন্দ্রগুপ্ত মৌর্যের নাম শুনেছি, যে ভারতবর্ষের এক মহান রাজা ছিল। কিন্তু চন্দ্রগুপ্ত একটা ছোট্ট বালক ছিল, এবং সেই বালক থেকে কিভাবে এত মহান দেশের মহান রাজা হয়ে উঠেছে, তার পিছনে একটা মেন্টর, যে মেন্টর তাকে রাজা তৈরি করেছে। চাণক্য চাণক্য নিজে থেকে একটা সাধারণ বালক থেকে রাজা তৈরি করে দিয়েছে, এবং তাকে ট্রেনিং করিয়েছে, তাকে মেন্টালি প্রচুর ইম্পাওয়ার করেছে, তারপরে সে রাজা হয়ে উঠেছে। একজন মেন্টর একটা মানুষকে সাধারণ থেকে অসাধারণ তৈরি করতে পারে। তাই আজকে আমি বলবো যে তোমরা যারা
মেন্টর খুঁজে পাওনি, জীবনের জন্য তৈরি হওয়ার জন্য একটা মেন্টর খুব প্রয়োজন। মেন্টর মানে টিচার না, প্যারেন্টস, টিচার, প্রফেসর এবং মেন্টর সম্পূর্ণ আলাদা হয়। মেন্টরের ভূমিকা খুব খুব গুরুত্বপূর্ণ এবং নিজেকে কিভাবে লার্নিং করতে হয় মেন্টর তাকে শিখিয়ে দেয়। নেক্সট, স্টে উইথ লাইফ মেন্টর। ইয়েস, এই মেন্টরের কথা আমরা বলছিলাম। একটা মেন্টর তোমাকে ভ্যালু অ্যাড করে দিতে পারে, তোমাকে জীবনে অসাধারণ তৈরি করতে পারে, তোমাকে চ্যালেঞ্জে ফেলে তোমার জীবনের যে হাইস্ট কোয়ালিটিটা সেটা বের করতে পারে। কারণ আমরা জন্মসূত্রে জিনিয়াস, কিন্তু কর্মসূত্রে হারিয়ে যাই। একজন মেন্টর তোমার জিনিয়াসটাকে বাইরে বের করে দিতে পারে এবং এই বাস্তব জীবনে তুমি যেন সম্পূর্ণ 100% এই বাস্তব দুনিয়ায় ভালো করে কাজ করতে পারো, নিজেকে একটা এক্সপিরিয়েন্স করতে পারো। সো আমি চাইবো যে মেন্টরের সংস্পর্শে থাকো, জীবনটা অসাধারণ করো। কোনো টক্সিক ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা তোমার জীবনকে ডিস্ট্রয় করছে, সেই সকল ফ্রেন্ড থেকে দূরে থাকো। সেই ফ্রেন্ডগুলি তাদের জীবন তো ধ্বংস করছে, সঙ্গে সঙ্গে তোমার জীবনও ধ্বংস করছে। সো হাই এভরিওয়ান, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কোশ্চেন টু ইয়োরসেলফ। নিজেকে প্রশ্ন করতে হবে এবং নিজের থেকেই উত্তর পাওয়া যাবে। আমরা পড়াশোনা করছি একাডেমিক লার্নিং। এই পড়াশোনাতে অনেক অনেক প্রশ্ন আছে, যে প্রশ্নের উত্তর আমরা বাইরে থেকে পাই, কোনো বই থেকে পাই বা কোনো টিচার বা অন্য কেউ সেই প্রশ্নের উত্তর দিতে পারে। কিন্তু এমন এমন জিনিস আছে যেগুলোর উত্তর আমরা নিজেদের থেকে করতে হবে। কিন্তু এমন এমন কিছু আছে যেগুলো আমাদের নিজের থেকেই তৈরি হয়। পড়াশুনো শুধু একটা পার্ট আমাদের জীবনের, কিন্তু আমাদের লাইফের কিছু রুলস আছে, কিছু রেগুলেশনস আছে, সেগুলো বুঝতে হবে। অর্থাৎ আমাদের নিজের জীবনটা প্রথমে বুঝতে হবে। তো এই যে কিছু কোশ্চেন, সেই কোশ্চেন আমরা কিভাবে করব? আমি এখন 5টা কোশ্চেন জিজ্ঞাসা করব। যখন আমাদের ক্লাস কমপ্লিট হয়ে যাবে তখন একটা রিল্যাক্স জায়গায় আমরা বসে পড়ব এবং এই প্রশ্নের উত্তর আমরা করার চেষ্টা করব। হয়তো 1 দিন 2 দিন, ইভেন 5 দিনও টাইম লাগতে পারে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা পড়াশোনা করছি, এই পড়াশোনা আমাদের কাছে ভ্যালু কেমন? আমরা কেমন দৃষ্টিতে আমাদের এই পড়াশোনাটা দেখছি? আমাদের কাছে কেন পড়াশোনা এত গুরুত্বপূর্ণ বা কেন গুরুত্বপূর্ণ নয় বলে তোমার মনে হয়? ইয়েস, আমরা লিখব আমাদের কাছে পড়াশোনা কেমন লাগে। যখন তুমি পড়াশোনা করতে করতে খুব ভালো রেজাল্ট করেছো, কারণ আমরা যদি এই ক্লাসটা 100% দিয়ে দেখি তাহলে খুব সাধারণভাবেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। তো যখন আমরা ভালো রেজাল্ট করব তখন আমাদের কোন কোন ব্যক্তিরা তারা খুশি এবং হ্যাপি অনুভব করবে, তাদের 5 জনের লিস্ট আমরা লিখব। ইয়েস, সেটা হতে পারে আমার প্যারেন্টস, হতে পারে টিচার, বা হতে পারে অন্য কেউ। কারা আমাদের ভালো রেজাল্ট দেখে তারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি খুশি হবে বলে আমার মনে হয়, সেই 5 জন ব্যক্তির নাম আমরা লিখব। নেক্সট, 5টা কোয়ালিটি, যে কোয়ালিটি আমাকে এগিয়ে যাওয়ার জন্য বাধাপ্রাপ্ত বলে আমার মনে হয়, যে কোয়ালিটি খারাপ বলে আমার মনে হয়, সেই কোয়ালিটিকে আমরা আমাদের জীবন থেকে সরিয়ে দেব, আমরা আমাদের জীবন থেকে মুছে দেব। তখনই আমরা খুব সহজে এগিয়ে যেতে পারবো। তো আমরা 5টা কোয়ালিটি, সেই কোয়ালিটি কি কি সেগুলো আমরা লিখব। অনেক সময় আমাদের মনে হবে যে আমার কোনো তো খারাপ কোয়ালিটি নেই, কিন্তু আমরা একটু ভালোভাবে দূরদৃষ্টিতে আমাদের নিজের জীবনের দিকে তাকালে অনেক অনেক খারাপ খারাপ কোয়ালিটি বেরিয়ে আসবে, যেগুলি আমাদের জীবন থেকে অ্যাবলিশ করতে হবে। নেক্সট, এরকম 5টা কোয়ালিটি, যে কোয়ালিটি এখন তো আমাদের জীবনে নেই, কিন্তু সেই কোয়ালিটি আমাদের জীবনে আনতে হবে। কারণ আমাদের অনেক পথ চলা বাকি আছে। ফিউচারে বড় কিছু করতে গেলে, আমাদের ড্রিম অ্যাচিভ করতে গেলে, ভালো রেজাল্ট ক্রিয়েট করতে গেলে, জীবনের টপার হতে গেলে, শুধু একাডেমিক টপার না, জীবনের টপার হতে গেলে কিছু বিশেষ বিশেষ কোয়ালিটি আমাদের আনতে হবে। এবং সেই কোয়ালিটিগুলো কি কি সেগুলো নিজের মধ্যে দিয়ে বের করতে হবে। কারণ আমরা অনেক অনেক উত্তর আমাদের মধ্যেই আছে, শুধু আমরা খুঁজতে চাই না বা খোঁজার টাইমটা দেই না।
এখন থেকে নিজেকে প্রত্যেকদিন কিছুক্ষণ টাইম দিতে হবে এই কোয়ালিটি খোঁজার জন্য। এবং তারপরে কি করতে হবে, যখন আমরা কোয়ালিটি খুঁজে পাবো তখন আমরা কি করব, আমরা সেই কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করব আমাদের মধ্য দিয়ে। এবং আমি জানি যে নিজে নিজে ডেভেলপ করতে গেলে অনেক কঠিনের সম্মুখীন হতে হয়। তার জন্য একজন বেস্ট মেন্টরের কাছে আমরা নিজেকে সম্পূর্ণ সেই পেন্সিলের মতন সারেন্ডার করতে হবে, তখনই কিন্তু নিজের বেস্ট ভার্সনটা পাওয়া যাবে। তো আমার জীবনে যদি এমন কোনো মেন্টর থাকে তাহলে আমরা সেই মেন্টরের কাছে যাব। আর যদি মনে হয় আমার সঙ্গে যুক্ত হয়ে আগামী দিনগুলো আরো ব্রাইটনেস করতে পারবো, তাহলে 6 নম্বর দিনে আমি বলবো যে কিভাবে আমার সঙ্গে আগামী দিনে যুক্ত হতে পারো এবং জীবনটা অসাধারণ করতে পারো। নেক্সট, হোয়াট ইজ ইউর বিগ গোল অ্যান্ড হোয়াই? তোমার জীবনের লক্ষ্য কি? তুমি ভবিষ্যতে কি হতে চাও এবং কেন হতে চাও সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমরা আনকন্ডিশনালি এবং আনকনসিয়াসলি কোনো একটা লক্ষ্য নির্ধারণ করি, সেটা কিন্তু আমাদের নিজের ভেতর থেকে চাই না। হয়তো আমরা অন্য কাউকে দেখেছি, তারা ওটাকে অ্যাচিভ করেছে এবং আমাদের মনে হচ্ছে যে তারা ফুলফিল হয়ে গেছে, তারা জীবনে সাকসেসফুল হয়ে গেছে, তার জন্য আমরা ওই গোলটা চুজ করেছি। কিন্তু আমরা অ্যাকচুয়ালি কি হতে চাই, আমাদের নিজের কোর ভ্যালুটা কি, আমাদের ইউনিক অ্যাবিলিটিটা কি, সেটাকে আমরা জানি? যদি না জানি তাহলে জানার চেষ্টা করতে হবে। যদি সাধারণভাবে আমরা গোল ডিসিশন করতে না পারি, সাধারণভাবে আমরা আমাদের লক্ষ্য না খুঁজতে পারি, তাহলে কালকে একটা আমি স্মার্ট গোল, অর্থাৎ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কি করে গোল সেট করতে হয় এবং সেটা কিভাবে অ্যাচিভ করতে হয় সেই বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। কালকেও ক্লাসটা এক অসাধারণ রূপ হবে, তো সেটাকে দেখবো। তারপরেও যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমার সাথে কোশ্চেন করে সেই ডাউটগুলো সলভ করতে পারো। আমরা 5টা কোশ্চেন দেখেছি, যে কোশ্চেনের উত্তর কিন্তু আমরা নিজেদের মধ্যে খুঁজবো এবং নিজেরাই অ্যান্সার লিখবো। ওকে, এই কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমরা কোথাও থেকে লিখবো না, কারণ যখন আমরা অন্য কারোর কাছ থেকে লিখবো বা হেল্প চাইবো তখন কিন্তু তাদের ব্লুপ্রিন্ট, তাদের ভ্যালুসটা আমাদের মধ্যে দিয়ে দেবে এবং সেটি কখনো কিন্তু আমাদেরকে হেল্প করবে না, ভবিষ্যতে আমাদের কখনো হেল্প করবে না। তার জন্য যে কোশ্চেন আমি বলবো যে নিজের মধ্যে খুঁজতে হবে, সেটা কিন্তু 100% নিজের মধ্যে খুঁজে বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি লাইফ, জীবন। আমাদের জীবনটা, এই যে পেজটা আমরা দেখতে পাচ্ছি, এই পেজের মধ্যে সবকিছু। এই পেজটা যদি আমরা বুঝতে পারি তাহলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। ইয়েস ইয়েস, এটাই হলো জীবন। IQ EQ SQ, এটাকে যদি আমরা ব্যালেন্স করতে পারি তাহলে আমরা জীবন সার্থক অনেকের বলে মনে হয়। ইয়েস, আমরা সাধারণভাবে IQ এর বেশি গুরুত্ব দিই পড়াশোনাতে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং জীবনের প্রত্যেকটা জায়গায় আমরা বলি যে IQ ডেভেলপ কর, তাহলে তুমি জীবনে সফল হতে পারবে। কিন্তু আলটিমেটলি আমরা অনেকবার দেখেছি অনেক ছাত্ররা, তারা প্রচুর পড়াশোনা করেছে কিন্তু তাদের জীবনে অনেক স্ট্রাগল চলে এসেছে, জীবনের অনেক সমস্যার সম্মুখীন হয় এবং তারা বুঝতেই পারে না যে এই সমস্যা থেকে তারা কিভাবে বেরিয়ে আসবে। ইয়েস, প্রবলেম সলভিং যে কোয়ালিটিটা, সেটা কিন্তু IQ দেয় না। IQ শুধু আমাদেরকে নতুন লার্নিং শেখায়, অনেক ইনফরমেশনস আমাদের ব্রেনের মধ্যে স্টোর করে, আমাদেরকে একটা লজিক্যাল থিঙ্কিং তৈরি করে দেয়, কিন্তু আলটিমেট লাইফে সাকসেসফুল হওয়াতে শেখায় না। এবং আমরা জানি না যে EQ আমাদের কিভাবে হেল্প করবে, SQ আমাদের কিভাবে হেল্প করবে। আমি যদি IQ এর কথা বলি, আমরা কলেজে যা পড়ছি, স্কুলে যা পড়ছি, সমস্ত কিছু একাডেমিক লার্নিং হলো IQ। তারপরে জীবন হলো EQ। জীবনের অনেক জিনিস শিখতে হবে, কারণ জীবনটা সম্পূর্ণ আলাদা, একাডেমিক লার্নিং সম্পূর্ণ আলাদা। A+B² সূত্র জীবনে কখনোই কাজে লাগে না। আকবর, বীরবল কি করেছিল ইতিহাসে, সেটা কিন্তু জীবনে কাজে লাগে না। জীবনে কি কাজে লাগে? জীবনে রিলেশনশিপ, সম্পর্ক কাজে লাগে। জীবনের স্বাস্থ্য কি করে ভালো রাখতে হয় সেটা কাজে লাগে। জীবনে কি করে হ্যাপিনেস থাকতে হয় সেটা কাজে লাগে। সাকসেসফুল কি করে হতে হয়, টাকা উপার্জন কি করে করতে হয়, জীবনে আলটিমেট লক্ষ্য কি করে পৌঁছানো যেতে হয়, কি করে শান্তিতে থাকা যায়, সেইগুলো কিন্তু জীবনের অনেক মূল্যবান। তো EQ আমরা শিখতে হবে এবং তারপরে চলে আসি SQ। আমরা একসময় বলেছিলাম যে SQ অর্থাৎ মানুষ হলো স্পিরিচুয়াল বিং। আমরা অ্যাকচুয়ালি মানুষ রূপে জন্মগ্রহণ করেছি,
মানুষের যে এক্সপিরিয়েন্স সেটা নিতে, কিন্তু আমরা আলটিমেটলি স্পিরিচুয়াল বিং। ইয়েস, আমরা দেখেছি আমরা ডিভোশন, আমরা দেবতা বা আল্লাহ যেটাই আমাদের ধর্মের মধ্যে আছে, আমরা তার প্রতি সম্পূর্ণ স্যারেন্ডার। কেন এটা হয়? কারণ আমরা সেই এনার্জির সাথে কানেকশন ফিল করি। আমাদের যে ইনার ভ্যালু, ডিপার যে ভ্যালু আছে, সেই ভ্যালুর সাথে ইউনিভার্সের এনার্জি কানেক্টেড। আমি জানি যে এসকিউ ব্যাপারটা আমি শর্টকাটে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটা একটা ডিপার এবং সাবজেক্টিভ ব্যাপার। যখন আমি এটা ডিটেলসে অন্য কারোর সাথে ক্লাস করাই, তখন আমি এর ডিটেলসে যাই। কিন্তু আজকে আমি জাস্ট শর্টকাটে কিছু বলে রাখি, এই জিনিসগুলো জানতে হবে, কারণ জীবনটা উপভোগ করতে হবে। শুধু একটা বিষয় নিয়ে আমরা পিএইচডি করে গেছি, আমি নিজেকে মহান ব্যক্তি বলছি, সেটা কিন্তু কখনোই পসিবল না। অনেক সময় দেখা যায় একটা ব্যক্তি সে ফিজিক্সে পিএইচডি করেছে, তারপরেও যখন তার কাছে জিজ্ঞাসা করা হয় যে তুমি কত পার্সেন্ট জানলে ফিজিক্সে, সে বললো মাত্র 5%, তার বেশি জানতেই পারলাম না। কারণ আমরা একটা সাবজেক্টের যতই হায়ার পড়ি না কেন, সেই সাবজেক্টের 5% বেশি জানতেই পারি না। এবার সাপোজ আমি বলি যে সাবজেক্ট জীবনের একটা ছোট্ট পার্ট, কিন্তু আমরা একটা জীবন পেয়েছি। এই জীবনটা কেমন ভাবে পালন করতে হবে সেটা কি কখনো জেনেছি বা জানার চেষ্টা করেছি? ইয়েস, আইকিউ, ইকিউ, এসকিউ, এটাকে ব্যালেন্স করতে হবে। ইকিউ হলো ইমোশনাল কোয়ারেন্স, আইকিউ হলো ইন্টেলিজেন্ট কোয়ারেন্স, অ্যান্ড এসকিউ হলো স্পিরিচুয়াল কোয়ারেন্স। এটাকে কিভাবে ব্যালেন্স করতে হয়, যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করতে পারো, কারণ আমি এই বিষয় নিয়ে ডিটেলসে আসবো না, কারণ আমাকে আরো অনেক টেকনিক্স প্রোভাইড করতে হবে। এটা একটা সম্পূর্ণ সেপারেট ক্লাস নেই, এটা লাইফের একটা ডিটেলস পার্ট। আমি চাইছিলাম যে এই ব্যাপারটা একটু জানিয়ে রাখি, আমরা কোথায় ফেসে যাই আমাদের লাইফে এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারি না। একটা মানুষের জীবনে যন্ত্রণা, দুঃখ, বেদনা থাকে এবং সে দেখে যে তার জীবনে এই যন্ত্রণা, দুঃখ, বেদনা বারবার চলে আসে। কিন্তু কেন? একটা আনলুপ প্রসেসের মধ্যে সে পড়ে যায়। সে যেন লুপ, একই যন্ত্রণা বারবার আসছে। এবং একটা জিনিস আমরা মাথায় রাখবো, যে সকল ব্যক্তিরা খুব আইকিউ তাদের জীবনে ডেভেলপ করে নেয়, এক সময় গিয়ে জীবনটা এক পাহাড়ময় যন্ত্রণা চলে আসে। কারণ এই আইকিউ জীবনে কষ্ট দেয়, জীবনে সেই কষ্ট থেকে বার করিয়ে আনার কোনো পথ বা প্রসেস খুঁজে দেয় না। তো ইকিউটা দেখতে হবে, এই ইকিউটা আমাদের ডেভেলপ করতে হবে। এটা হলো ইমোশনাল কোয়ারেন্স, আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স শিখতে হবে। ইয়েস, তো আমি জাস্ট একটু ছোট্ট করে এই ব্যাপারটা বললাম। এই কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে জিজ্ঞাসা করতে পারো। নেক্সট আমরা চলে যাই একটা বেস্ট টেকনিক্স। এই টেকনিক্সটা আমি চাইবো প্রত্যেকটা ছাত্র শেখা উচিত, কারণ এটা যখন আমরা মাস্টার হয়ে যাব, তাহলে আমরা একটা গ্রেট ছাত্র রূপান্তরিত হব। আরেকটা জিনিস, এই টেকনিকটা শুধু যে আমাদের স্কুল লাইফে সাহায্য করবে তা না, এটা আমাদের স্কুলের বাইরের জীবনে সাহায্য করবে। ইয়েস, পড়াশোনা করতে করতে অ্যাকচুয়ালি এই পড়া শব্দটা কখন আসে? যখন আমরা কিছু পড়ছি। আমরা কত দ্রুত গতিতে পড়াশোনা করি, একটা পেজ পড়তে আমাদের কত টাইম লাগে? যদি একটা পেজ পড়তে আমাকে 10 মিনিট টাইম লাগে, আর একটা ছাত্রের সেই পেজটাই পড়তে মাত্র 30 সেকেন্ড, ইভেন 10 সেকেন্ড টাইম লাগে, তাহলে কোন ছাত্র এগিয়ে যাবে বলে আমার মনে হয়? অবভিয়াসলি যে 10 সেকেন্ডে ওই পেজটা কমপ্লিট করেছে। এবার কোশ্চেন হচ্ছে, এটা কি কখনো পসিবল হয় যে খুব তাড়াতাড়ি এবং খুব কুইকলি কোনো রিডিং পড়ে গেলে সেটা মনে থাকে? এবং সেটা কিভাবে পসিবল হয়? এই টেকনিকটা হলো রিডিং স্পিড টেকনিক্স। এই টেকনিকটা বলার আগে আমি একটা ছোট্ট ঘটনা বলি। স্বামী বিবেকানন্দের কথা তো আমরা সবাই শুনেছি। স্বামী বিবেকানন্দ যখন ইউরোপে গেছিল, একটা ট্রেনে স্বামী বিবেকানন্দ বসেছিল, তার সামনে একটা ইংরেজ একটা মোটা বই পড়ছিল এবং সেই বইটার পেজ সংখ্যা 1,500-এর বেশি। এবার যখন স্বামী বিবেকানন্দ দেখলো যে ওই বইটা খুব ভালো লাগছে, একবার দেখি তো বলে স্বামী বিবেকানন্দ তার কাছ থেকে বইটা চাইলো। এবং বাচ্চারা যেরকম পেজ উল্টে যায়, একের পর এক জাস্ট দেখতে দেখতে পেজ উল্টে যাচ্ছে। এবার সামনে যে লোকটা, ইংলিশ লোকটা বসে আছে, সে বলছে পাগল নাকি, কারণ এত তাড়াতাড়ি কে পড়ে এবং এত তাড়াতাড়ি বাচ্চার মতন দেখে যাচ্ছে। স্বামী বিবেকানন্দ মাত্র 12 মিনিট টাইম নিল সমস্ত বইটা দেখতে, তারপরে ফিরিয়ে দিল, বলছে আমার পড়া হয়ে গেছে। তখন সামনে বসা ইংরেজ লোকটা বলছে আমার মনে হয় না যে তুমি পড়েছো, কারণ এত দ্রুত গতিতে আমি কারোর পড়তেই দেখিনি, তুমি হয়তো বইটা দেখেছো। স্বামী কিন্তু বলছে না, আমি সম্পূর্ণ বইটা পড়েছি। তখন ইংলিশ লোকটা বলছে
ঠিক আছে, তাহলে আমি এই বইয়ের মধ্যে যে কোনো একটা পৃষ্ঠা থেকে একটা প্রশ্ন আমি জিজ্ঞাসা করব এবং আমি দেখবো যে তুমি ওই প্রশ্নটা উত্তর দিতে পারো কিনা। স্বামী কিন্তু বলছে ঠিক আছে, তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো। তখন ইংরেজি লোকটা যে কোনো একটা পেজ থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করলো। স্বামী বিবেকানন্দ সেই প্রশ্নের উত্তর খুব সহজে বলে দিল এবং তার অন্তর্নিহিত অর্থও বলে দিল এবং কত পেজে আছে সেই পেজ নাম্বারটা বলে দিল। তখন ইংলিশ লোকটা অবাক হয়ে গেছে এবং জিজ্ঞাসা করতে চাইলো যে এটা কি করে সম্ভব হয়েছে, আমার জীবনে এরকম ব্যক্তি আমি আজ পর্যন্ত দেখিনি। তখন স্বামী বিবেকানন্দ বলছে, আমি আমার কনসেন্ট্রেশন পাওয়ারকে ডেভেলপ করেছি, আমি আমার ফোকাসকে ডেভেলপ করেছি, তারপরেই এটি সম্ভব হয়েছে। ইয়েস, আমরা রিডিং স্পিডটাকে ডেভেলপ করব। আমরা যদি প্রত্যেকদিন কিছু পার্সেন্টেজ রিডিং স্পিড ডেভেলপ করতে পারি, তাহলে এক সময় আমাদের জীবনের মাস্টার হতে পারবো। এবং জীবনের মাস্টার মানে রিডিং স্পিডের মাস্টার, এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আরো অনেক অনেক জীবনের রহস্য খুলে দেবে। আমাদের ফোকাস 100% বাড়িয়ে দেবে, আমাদের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে। আমরা পরবর্তীকালে যে কোনো কাজ করব ভবিষ্যতে, সেই কাজটা আমরা ইজিলি এবং হ্যাপিলি করতে পারবো। ইয়েস, এই টেকনিকটা আমি চাইবো যে প্রত্যেকটা ছাত্র তারা প্র্যাকটিস করুক। এটা কি? এটা হলো রিডিং স্পিড টেকনিক্স। রিডিং স্পিড টেকনিক শিখতে গেলে আমি কিছু সিস্টেম বলবো। প্রথমে আমি চাইবো যে 1 মিনিট আমরা একটা বিষয় পড়বো। আমি কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে ভিডিও পজ করতে বলবো, তারপরে 1 মিনিট একটা মোবাইল ফোনে কাউন্টডাউন দিতে বলবো। সেই কাউন্টডাউনটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমরা পড়া শুরু করব। যে কোনো সাবজেক্ট, যে কোনো চ্যাপ্টার, যে কোনো বইয়ের আমি প্রথম থেকে একটা দাগ দিয়ে দেবো পেনে, এবং আমি 1 মিনিটে কতক্ষণ পড়তে পেরেছি, 1 মিনিটে কতটা পড়তে পেরেছি, তারপরে যখন স্টপ ওয়াচে 1 মিনিট হয়ে যাবে আমি পড়া বন্ধ করে দেবো এবং সেই জায়গাটা দাগ দিয়ে দেবো। তারপরে কতটা ওয়ার্ড পড়েছি 1 বাই 1 গুনবো। সেই ওয়ার্ডটা 24টি হতে পারে, 30টি হতে পারে, 50টা হতে পারে। আমরা নর্মালি যেরকম স্পিডে পড়ি সেরকম ভাবে পড়ে যাব এবং আমরা কটা ওয়ার্ড পড়েছি সেটা সাইডে লিখবো। এখন আমি চাইবো ভিডিওটা পজ করি, এই প্রসেসটা করি, তারপরে ভিডিওটা আবার প্লে করব এবং আমাদের সাইটে কারেন্ট স্টেজটা আমরা জানতে পারবো। অর্থাৎ 1 মিনিটে আমাদের ওয়ার্ড পার রিডিং কত সেটা জানতে পারবো। আমরা আশা করব আমরা এই প্রসেসটা করেছি এবং এখন আমাদের কাছে কারেন্ট ওয়ার্ড জেনেছি যে 1 মিনিটে আমরা কত ওয়ার্ড করতে পারি, ওয়ার্ড পার সেকেন্ড। এই বিষয়টা যদি আমরা না বুঝতে পারি তাহলে আবার এই প্রসেসটা দেখব এবং এই প্রসেসটা দেখে আবার আমরা 1 মিনিটে ওয়ার্ড পার সেকেন্ডটা বের করব। এই প্রসেসটা দেখেছি এবং এই প্রসেসটা দেখার ফলে আমাদের কারেন্ট স্টেজটা আমরা বুঝতে পেরেছি। নাও এখন মেন পয়েন্টে, মেন টপিকে চলে যাব। কিন্তু একটা সারপ্রাইজ হচ্ছে, আগামীকাল করব। এখন চলে আসি হোমওয়ার্কে। ইয়েস, এখন চলে আসি হোমওয়ার্কে। আমরা রিডিং স্পিড, এখন কারেন্ট স্টেজটা জেনেছি এবং আমাদের ডিজায়ার স্টেট কি হতে পারে, আমরা কি করে আরো তাড়াতাড়ি রিডিং করতে পারি, সেটা আগামীকাল আমি সম্পূর্ণ ডিটেলসে সিস্টেম বাই সিস্টেম টেকনিক প্রোভাইড করব। এখন আমরা হোমওয়ার্ক, বাড়িতে কি কি কাজ করব সেটা দেখে নিই। স্লিপ লার্নিং এবং রিভার্স রিসাইক্লিং রেকর্ডিং সিস্টেম আমরা জেনেছি, সেটাকে আজকে থেকেই প্র্যাকটিস করব। সারাদিন কি করেছি কি না করেছি, রাত্রি ঘুমোতে যাওয়ার আগে 20 মিনিট এটাকে
প্র্যাকটিস করতে হবে। নেক্সট, আমরা আমাদের জীবনে কিছু কিছু ভয় থাকে, আমাদের জীবনে কি কি ভয় আছে সেই 5টা পয়েন্ট আমরা লিখবো। অনেক অনেক সময় কি হয়, অনেক অনেক ছাত্রদের কিছু কিছু ভয় থাকার জন্য হয়তো কোথাও জীবনে কোনো এক সময় ভয় লেগেছিল, সেই ভয়টা আজও রয়ে গেছে, এবং এই ভয়টা যতদিন থাকবে জীবনের সফলতা হয়ে ওঠে না। ইয়েস, একটা ভয় জীবন অসফল করতে পারে। জীবনে সবচেয়ে ভয় কিসের, আমরা 1 লিখলাম, তারপরে কি ভয় 2 লিখলাম, এরকম করতে করতে ফোবিয়া এবং ভয়টা আমরা লিখবো। আমরা এইটা প্রসেসটা করার আগে নিজেকে সম্পূর্ণ সাইলেন্ট করে নেব, চোখ বন্ধ করে সম্পূর্ণ রিল্যাক্স ফিল করব। তারপরে মনে হচ্ছে যে আমার এইটা ভয় আছে, ভূতের ভয় হতে পারে, সাপের ভয় হতে পারে, এনিথিং, সেই ভয়টা আমার আছে। তো আমি 1 থেকে 5 পর্যন্ত এই ভয়ের ফোবিয়াগুলো লিখবো। আগামীকাল আমি একটা ডিপার টেকনিক শেয়ার করব, যে টেকনিক্সের মধ্যে আমার সবচেয়ে বেশি ভয় বলে মনে হয় সেই ভয়টা আমাদের মন থেকে আমরা মুছে ফেলবো, গায়েব করবো। ইয়েস, এটা হলো ওয়ার্ল্ডের বেস্ট টেকনিক্স, কালকে আমি শেয়ার করব। কিন্তু তার আগে আমাদের জীবনের যে জিনিসটা আমাদেরকে আটকে ধরে রেখেছে সেইটা আমাদের জীবন থেকে ছাড়তে হবে। এটা কোনো টিচারও হতে পারে বা এমন কোনো ব্যক্তি হতে পারে যে ব্যক্তিকে দেখলে আমাদের ভয় লাগে। সো সেই ব্যক্তির নাম আমরা 1 নম্বরে লিখতে পারি। আমাদের জীবনকে আমরা একটু অবজার্ভ করব, একটু জাস্টিফাই করব যে কোন জিনিসটা আমাদেরকে আটকে রেখেছে বলে আমার মনে হয়। 1 থেকে 5, এবং ওই 1-এর যে পয়েন্টটা দিয়েছি সেই পয়েন্টটা হয়তো আমাদের চোখ বন্ধ করলেই ভয় চলে আসে। এই ভয়টাকে আমরা ক্লিন করব কালকে। নেক্সট, এটা একটা হ্যাবিট এক্সারসাইজ টেকনিক্স। এই টেকনিকটা আমরা ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা কিছুক্ষণ রিল্যাক্স ফিল করে বা সময় মতন এই টেকনিকটা আজকেই কমপ্লিট করব। কালকে ক্লাস করার আগে আমি চাইবো যে প্রত্যেকটা ছাত্র এই টেকনিকটা কমপ্লিট করুক, তারপরে পরের দিনের ক্লাসে আসুক। আমি চাইবো হোমওয়ার্ক যেটা দেওয়া হচ্ছে সঙ্গে সঙ্গে হোমওয়ার্কটা করে কমপ্লিট করে বসে থাকা উচিত। আমি হোমওয়ার্কের জন্য পরে করব বলে ছেড়ে দেবো না, কারণ এই কোয়ালিটিটা সবচেয়ে বাজে কোয়ালিটি, অজুহাত দেওয়া। আমি কিছুদিন আগে বলেছিলাম যে বাঙালির 3টি হাত থেকে ডান হাত, ভাত এবং অজুহাত। যদি অজুহাত তোমার মধ্যে ডেভেলপ হয়ে যায়, এই ব্যাড হ্যাবিটটা ডেভেলপ হয়ে যায়, আমি চাইবো যে এই হ্যাবিটটা তোমার জীবন কিন্তু কিল করে দেবে একসময়। তো এই হ্যাবিটটা তোমার জীবনটা কিল করার আগে তুমি এই হ্যাবিটটা কিল করতে হবে। ইয়েস, সো 3টে ভালো কোয়ালিটি তোমার বাবার, সেই 3টে কোয়ালিটি বলে তোমার ভালো লাগে সেই কোয়ালিটি 3টে লিখতে হবে। 3টে ভালো কোয়ালিটি তোমার মার, কি কি 3টে ভালো কোয়ালিটি বলে মনে হয় তোমার, সেই 3টে কোয়ালিটি লিখবে। তারপরে তোমার 3টে ভালো কোয়ালিটি, সেই 3টে কোয়ালিটি বলে সেই 3টে কোয়ালিটি লিখতে হবে। নেক্সট, তোমার 3টে খারাপ কোয়ালিটি, যে কোয়ালিটি তুমি ভাবছো যে ভবিষ্যতে হয়তো এই কোয়ালিটি নিয়ে বেশি দিন চলা যাবে না, তো এই 3টে কোয়ালিটি লিখবে, এই 3টে ব্যাড কোয়ালিটি। নেক্সট, মাই কমিটমেন্ট টু চেঞ্জ মাই ব্যাড কোয়ালিটি। যখন আমি 3টে কোয়ালিটি লিখেছি ব্যাড কোয়ালিটি, এই কোয়ালিটিগুলো আমার জীবন থেকে মুছে ফেলতে হবে, জীবন থেকে তাড়িয়ে দিতে হবে। তো কি প্রসেস আছে, এটা কিন্তু আমরা আজকেই করব। আমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে ব্যাড কোয়ালিটি লিখেছি, এবং এই 3টে ব্যাড কোয়ালিটির মধ্যে যদি তোমার ওই অজুহাতের কোয়ালিটি থাকে তাহলে তুমি 1 বা 2 বা 3-এর মধ্যে যে কোনো একটা লিখতে পারো। তুমি তোমার মতন করে 3টে ব্যাড কোয়ালিটি তোমার নিজের জীবনে আছে বলে মনে হয় সেগুলো লিখলে। তারপরে লেখা আছে পরের কলমে, ডেট বাই হুইচ আই কমিট চেঞ্জ, ডেট আই হুইচ কমিট টু চেঞ্জ, অর্থাৎ কোন তারিখে কোন সময়ে আমি এটি আমার জীবন থেকে মুছবো বলে মনে হয়। এবং যে টাইমটা দেব সেই টাইমের পরে কিন্তু সেই খারাপ গুণটা, এটা অবশ্য গুণ বলা যায় না, কিন্তু আমি তাও বলছি যে যে খারাপ গুণটা আমার আছে এখন সেটি সম্পূর্ণভাবে নির্মূল করব। একটা টাইম দেবো, একটা ডেট দেবো, তারপর থেকে সেই খারাপ গুণটা আমার জীবনে যেন না থাকে। ইয়েস, টাইমটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সাবকনসিয়াস মাইন্ড টাইম এবং চ্যালেঞ্জ নিতে পছন্দ করে। এবার যখন আমি ওই খারাপ কোয়ালিটি আমার জীবন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলেছি, তারপরে আমি কেমন ফিল করছি, আমার কেমন লাগছে সেটাকেও কিন্তু দেখতে হবে। এবার এই 3টে কোয়ালিটি যখন আমরা করলাম, এই 3টে এক্সারসাইজ করলাম, তারপরে আমাদের একটা ধাপ আমরা এগিয়ে গেছি সাকসেসে। তো আজকের ক্লাসটা আমি এখানে ইন করব। তার আগে আমি একটা জিনিস বলতে চাই, কি টেকঅ্যাওয়ে পয়েন্ট আমরা কমেন্ট সেকশনে আমি দেখছি অনেকে লিখছে, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা যারা প্রত্যেকদিন কি টেকঅ্যাওয়ে পয়েন্ট লেখে। আমি চাইবো যে প্রত্যেকটা ছাত্র
আমরা কি টেকওয়ে পয়েন্ট লিখবো, আমার কেমন ক্লাস লেগেছে, কোন জিনিসটা আমার বেশি ভালো লেগেছে, আমি 100% ফোকাস এবং 100% কমিটমেন্ট দিয়ে সমস্ত টেকনিক্স আমি এখানে অ্যাপ্লাই করব আমার জীবনে। আমরা নিজের মতন করে আমি কমেন্ট সেকশনে জানাবো। আমি চাইবো যে প্রত্যেকটা ছাত্র কমেন্ট সেকশনে জানাই। তুমি যখন ক্লাস দেখছো, যতদিন পরেই ক্লাস দেখছো, তখনই এই কমেন্ট সেকশনে এইগুলো জানাতে হবে। এটা হলো নিজের জন্য নিজের কমিটমেন্ট, নিজের ভালো হওয়ার জন্য কমিটমেন্ট। সো আমি আজকে এখানেই ক্লাসটা ইন করব। পরের দিন এক অসাধারণ ক্লাস হবে যেখানে আমরা রিডিং স্পিড টেকনিক শিখবো এবং আরো অনেক অনেক ডিপলি ক্লাস আমরা পরবর্তীকালে পাবো। সো এখনকার জন্য অবশ্য থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ অল, থ্যাংক ইউ সো মাচ।